ফোনে ও কে 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 ভাই ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, আর শুরু হয়ে গেল ভূত এফএম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে নতুন ভাবে আবারও শুরু করছি আজকে প্রথম ভূত এফএম এই বছরের। সুতরাং নববর্ষটা নিশ্চয়ই আশা করছি অনেকেই অনেক ভালোভাবে কাটিয়েছেন, এবং নববর্ষের দিন আমরা আপনাদের কাছে কোনো ধরনের কোনো প্যারানরমাল কোনো ঘটনা নিয়ে উপস্থিত হইনি, বাট আজকে আমাদের কাছে অনেক ধরনের ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে প্রথমেই শুরুতে জানিয়ে দিই যে এসএমএস করার নিয়মটি। এসএমএস করতে গেলে যেটা করতে হবে, মোবাইলটি হাতে নিতে হবে এবং সেখানে মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেল করতে চান, ইমেলটা অবশ্যই যারা স্টুডিওতে বিশেষ করে আসতে চান বা যারা বড় ধরনের ঘটনা ইমেল করে জানাতে চান, যেটা আমরা নেক্সট উইকে পড়ব, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম BHOOTFM@radiofurti.fm, এখানে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। সো আজকে বেশ কিছু এসএমএস এর মধ্যে পেয়ে গিয়েছি, এবং আমাদেরকে তন্ময় এসএমএস করেছেন গোপালগঞ্জ থেকে, এবং তিনি আমাকে অনেক অভিযোগ করেছেন যে ইউ আর ভেরি ব্যাড বিকজ আপনি আমার এসএমএস পড়েন না। এই অভিযোগ তো সবার, এবং আপনি ভয় দেখিয়েছেন আমাকে তন্ময় যে আপনি আমাকে ভূত হয়ে ভয় দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আসলে ভূত আছে কিনা আমি ঠিক শিওর, আমি ঠিক জানি না ভূত আছে কিনা, তবে একটা প্যারানরমাল ওয়ার্ল্ড আছে এই বিষয়টায় আমি মোটামুটি নিশ্চিত। আমাকে মেঘা বলেছেন ভাইয়া ভূত এফএম শোনার জন্য। তিনি বলছেন আজকে লাস্ট ডেট, বিকজ কালকে তার এক্সাম শুরু হয়ে যাবে। ঐশী লিখেছেন খুলনা থেকে, আই লাভ ভূত এফএম, থ্যাংক ইউ। যাদের কালকে থেকে অনেকেরই এক্সাম শুরু হবে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে খুব ভালো এক্সাম দিবেন এবং যা আশা করছেন তার চাইতে অনেক ভালো একটা রেজাল্ট হবে। আর আমাকে ক্লাউড ঘোস্ট তিনি লিখেছেন যে রাসেল ভাইয়া শুভ নববর্ষ। ক্লাউড ঘোস্ট তানিম লিখেছেন শুভ নববর্ষ, আমার কাল পরীক্ষা, কিন্তু ভূত এফএম বাদ দিয়ে পড়ায় মন বসাতে পারছি না। কিন্তু মন বসাতেই হবে তানিম, আপনাকে যেটা করতে হবে আজকে পড়াশোনাটার দিকেই বেশি মন দিতে হবে, যাতে আপনার রেজাল্ট নিয়ে চিন্তাটা মাথায় না থাকে এবং আপনি নিশ্চিন্ত হয়ে যে ভালো একটা রেজাল্ট হবে সেই রকম একটা ধারণা নিয়ে পরবর্তী ভূত এফএম গুলো শুনতে পারেন। বিথি লিখেছেন যে রাসেল, আচ্ছা তিনিও ভূত এফএম এর আসলে প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। আর তাফান্নুম আমাকে এসএমএস করেছেন, এবং তার এসএমএস আমি কখনোই পড়ি না এরকম একটা অভিযোগ করেছেন তিনি, হুইচ ইজ ভেরি ট্রু। বাট আসলে কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্যই পড়া হয়ে ওঠে না। বাট কখনোই যে পড়বো না এটা কিন্তু সত্যি না। এই যে আজকে পড়ে ফেললাম। ঘোস্ট রাইডার আমাকে এসএমএস করে বলছেন রাসেল ভাই আমার এসএমএসটা পড়া হয় না। আচ্ছা অন্যও একই অভিযোগ। নীলাভ দেখে কি বলেছেন, নিশ্চয়ই অন্য কিছু বলবেন নীলাভ এরকম অভিযোগের বদলে। তিনি বলছেন আমার এসএমএস কি কখনোই পড়তে ইচ্ছা করে না। ও মাই গড, সবাই দেখছি একই রকমের অভিযোগ করছেন আজকে, অভিযোগ। ওকে তমা, আচ্ছা আমার খুব ভালো লাগছে, 1 2 3 4 5টা মোটামুটি অভিযোগ আমি খন্ডায় ফেলছি। আর তমা লিখেছেন হাই ভাইয়া, কালকে আমার বার্থডে, সো আমাকে 12টার সময় উইশ করো। 12টা তো বেজে গেছে, হ্যাপি বার্থডে, এবং আশা করছি নতুন এই বছরটা অনেক 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 ভালো যাবে আপনার, রাইট। আর এদিকে আমার কাছে আরো অনেক এসএমএস আছে, তবে আমার কাছে বেশ কিছু ইমেলও রয়েছে যে ইমেলগুলো আপনারাই পাঠিয়েছেন, এবং সেরকমই কিছু ইমেল আমরা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদের ইমেলগুলো পাই, এবং আপনারা অনেকে আমি জানি যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ভূত এফএম শোনেন, এন্ড থ্যাঙ্কস ফর দ্যাট, এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। তিনি লিখেছেন ভাইয়া আমি রূপম চৌধুরী আগরতলা ইন্ডিয়া থেকে লিখছি, এবং তিনি বলছেন আমি রেডিও ফুর্তির লিসনার, বিশেষ করে ভূত এফএম এর রেগুলার লিসনার, এবং আমি বিসিএ লাস্ট সেমিস্টারে পড়াশোনা করছি। ওকে অলরাইট। এবং তিনি বলেছেন ভাইয়া আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল 15-20 দিন আগে। আমি সেদিন রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। ওকে, দেখলাম যে আমার বাড়ির সামনে মেইন রোড দিয়ে একজন মহিলা রাত 12টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এবং একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা দিয়ে মেরে ফেললো।
তখন আমার ঘুম ভেঙে যায়। যাই হোক, তিনি যেটা করেন সেটা হচ্ছে আবার বেশি কিছু চিন্তা না করে বা ওটা মাথায় না রেখে তিনি ঘুমিয়ে যান। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা হলো সেটা হচ্ছে যে স্বপ্নটা তিনি এক নাগাড়ে 7 দিন দেখতে পেলেন, এবং সেইম মানুষ, সেইম রাস্তা, সেইম গাড়ি, কিন্তু কাউকে তিনি সেটা বললেন না। কিন্তু কয়েকদিন পর যা হলো এটা দেখে তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। সেদিন সত্যি সত্যি ঘটনাটা ঘটলো। তার বাড়ির সামনে একজন মানুষ, যিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন, তাকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেল এবং মানুষটি মারা গেলেন। সেম রাস্তা, সেম গাড়ি, সেম মানুষ। সো এটাকে কি আমি কোইন্সিডেন্স বলবো? এটাকে কি আমি কোনো এটাকে কি প্যারানর্মাল ঘটনা বলা যায় কিনা আই ডোন্ট নো। আমি বলতে চাই না, কারণ এটা পুরোপুরি আপনাদের ওপর। আপনারা চিন্তা করবেন যে আসলে এটাকে কোন ধরনের ঘটনা বলা যায়। অনেক সময় আমরা হ্যালোসিনেট করি, তাই না? হ্যালোসিনেট করি এবং হ্যালোসিনেট করার ফলে আমরা অনেক কিছু দেখি এবং আমরা অনেক সময় বলে ফেলি যে কি বলছে এটা তো সত্যি না, আসলে এটা সত্যি মনে হচ্ছে না, কি এরকম হতে হয় নাকি, বা আমরা হয়তো বাড়িয়ে বলছি, বা যিনি বলছেন তিনি হয়তো বাড়িয়ে বলছেন, বা এগুলো সব চোখের ভুল। ভাই, আমি একটা কথা বলতে চাই, চোখের ভুল হোক আর যাই হোক, যদি আমি এক্সপেরিয়েন্স করি তাহলে সেই এক্সপেরিয়েন্সটা খুব ভয়ঙ্কর। সেটা আমি সত্যি দেখি, মিথ্যা দেখি আর যাই দেখি না, কারণ আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছে, এর চাইতে ভয়ঙ্কর কিছু হতে পারে না। আমি হ্যালোসিনেট করলে কার কি, যা হবার আমারই তো হবে। সো ঘটনাটা হ্যালোসিনেট তো আমি অন্য কিছু করতে পারতাম। আমি দেখতে পেতাম যে সুন্দর আমার একটা ফ্রেন্ড আমার জন্য একটা বার্থডে কেক নিয়ে এসে বলছে কেক কাট, রাসেল কেক কাট, তোর জন্য কেক নিয়ে আসে। এরকম হ্যালোসিনেট করলে তো ভালো হয়, কেক খেলাম, পেটও ভরলো। এরকম কিছু হ্যালোসিনেট করলে নিশ্চয়ই আপনার তখন কোনো অভিযোগ ছিল না বা কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না। ঝামেলা তখন হয় যখন একদম আপনি কোনো ধরনের কোনো কিছু চিন্তাই করছেন না, বাট আপনার সামনে এরকম একটা অঘটন ঘটে গেল। যাই হোক, আমি আরেকটা ইমেল এই জন্য পড়তে যাচ্ছি। আমি জানি না যেটা হ্যালোসিনেশন কিনা, বাট আমার পড়তে খুব ইচ্ছা করছে বলে আমি পড়ছি। তিনি লিখেছেন যে এটা আমার এলাকার বড় ভাইয়ের গ্রামের কাহিনী, যা ওনার মুখ থেকে শোনা। আচ্ছা, এই ঘটনাটা অবশ্য ঠিক হ্যালোসিনেট করার মতো না। এটা হচ্ছে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে মিথ থাকে কিছু এলাকার। আমরা জানি না যে এটা সত্যি কিনা বা মিথ্যা কিনা, আমরা জানি না, বাট এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর এবং আমার মনে হয় যে শুনলে ভালো লাগবে। তো এক রাতে এক লোক প্রায় 12টার দিকে হেঁটে গ্রামে ফিরছিল। লোকটি যখন একটা ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিল, হঠাৎ তার অনেক পানির পিপাসা পেল। তাই ব্রিজটা পার হয়ে সেই নদীতে নামে পানি খাওয়ার জন্য। তখন হঠাৎ লোকটি নদীটির কিছু দূরে কিছু একটা দেখতে পান। কিছু দূর গিয়ে উনি দেখতে পান একটি লাশ। লাশটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। তারপর তিনি কাছে যান লাশটাকে ভালোভাবে দেখতে। উনি দেখলেন যে ওটা একটা মেয়ের লাশ, যে কিনা বউয়ের সাজে আছে। হঠাৎ লোকটি সেই বধূ বেশে, যে বউটা আর কি সেটা মারা গিয়েছিল, সেই মেয়েটার কাছে যান এবং তিনি ভালো করে খেয়াল করে দেখেন যে তার হাতে একটা সোনার আংটি আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দামি। তো লোকটা তার আঙুল থেকে রিংটা খোলার চেষ্টা করেন, কিন্তু রিংটা কিছুতেই খুলতে পারেন না। তাই তিনি যেটা করেন সেটা হচ্ছে রিংটা খুলতে না পেরে পুরো আঙুলটাই ছিঁড়ে ফেলেন এবং সেই আঙুলটা নিয়ে তিনি চলে যান। এর পরের দিন যেটা হলো সেটা হচ্ছে একই সময় ওই ব্রিজের ওপর দিয়ে আসার সময় ওনার আবারও পানির পিপাসা পায়, কিন্তু তিনি ওই দিন ভয়ে ওই নদীতে নামেননি। তিনি কিছু দূর যাওয়ার পর একটা ঘর দেখতে পান, যেখানে মিটমিট করে আলো জ্বলছে, যদিও এই জায়গায় কোনো ঘর থাকার কথা না। কিন্তু তিনি পিপাসা মেটানোর জন্য, বুঝতেই পারছেন যে এরকম ক্ষেত্রে হয় এরকম যে পিপাসা বেশি পায় বা ঘটনা ঘটবে, এই জন্য হয়তো পিপাসাটা বেশি পেয়েছিল। সেই পিপাসা মেটানোর জন্য তিনি ওই ঘরটিতে যান এবং দেখেন একটি মেয়ে কাজ করছে। তিনি মেয়েটিকে পানি দিতে বলেন। তখন মেয়েটি কোনো কথা না বলে তার জন্য যেটা করে সেটা হচ্ছে পানি নিয়ে আসে একটি গ্লাসে করে, এবং মেয়েটি লোকটিকে গ্লাসটি যখন দেন তখন লোকটি তার হাতের দিকে তাকিয়ে দেখে যে ঠিক এই মেয়েটিরও এই হাতের যেটা রিং ফিঙ্গার, সেই রিং ফিঙ্গারটা নাই। এবং রাতে সে যেটা করলো সেটা হচ্ছে, যাই হোক, ফিঙ্গারটি তিনি গতকাল রাতে যে ফিঙ্গারটি যেরকম তিনি ছিঁড়ে নিয়েছিলেন সেটা দেখতে পেলেন এবং তিনি বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যেই যে এটা সেই মেয়ে যার কাছ থেকে তিনি গত রাত্রে যার আঙুলটা ছিঁড়ে আংটিটা নিয়ে গিয়েছিলেন। এরপরে তার আর কোনো জ্ঞান ছিল না এবং তাকে
পরবর্তীতে সেই জায়গা থেকে উদ্ধার করা হয়। আমাকে আতিকুল বেলি রোড থেকে এই ঘটনাটা SMS করেছেন এবং তিনি ইমেল করেছেন এবং তিনি বলেছেন যে তার স্টুডিওতে আসা সম্ভব না, সো তিনি ইমেলে জানিয়েছেন এটা। এবং হয়তো লোকটা পরবর্তীতে ওই মেয়েটাকে বা ওই বাড়িটাতে গিয়ে পুরো ব্যাপারটাই হয়তো হ্যালোসিনেট করেছিল, আমি যেটা বলছিলাম আর কি। হয়তো আগের দিন ওই একটা মানে অন্যায় কাজ করেছিল বলে, যদিও তিনি বলছেন যে লোকটির সাথে তারপরে আর কিছু হয়নি, যদিও মানে লোকটির কোনো ক্ষতি হওয়া বা এরকম কোনো কিছু ঘটেনি। লোকটি ঠিকঠাক ভাবে বহাল তবিয়তেই ফিরতে পেরেছিলেন এবং তিনি ঠিকঠাকই আছেন। বাট হয়তো ওই দিনের ওই ঘটনাটা তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কাজটা তুমি ভালো করোনি। সো এটা হ্যালোসিনেট করতেই পারে, এটা হ্যালুসিনেশন হতেই পারে। বাট আপনি চিন্তা করুন যে এরকম অনেক রাতে যদি আপনার সাথে এই সেম ঘটনাটা ঘটতো, তাহলে আপনি কি করতেন? প্রথম কথা যে আমরা কি হয়তো এই রিংটা খোলার কোনো সাহসিকতা দেখাতাম না বা খুলতাম না বা এরকম অন্যায় কাজ করতাম না। আর সেকেন্ড কথা হচ্ছে যে তারপরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো সত্যি সত্যি আমাদের সামনে, তাহলে আমাদের অবস্থা কি হতো? আমরা গতবার SMS এর সময় বেশ কিছু ইমেলে আমরা পড়লাম, গতবার ইমেল পাঠিয়েছেন যারা গত সপ্তাহে, তাদের মধ্যে অনেকে বলছেন যে হ্যাঁ, ম্যাক্সিমাম ঘটনাগুলো যেটা হয় সেটা হচ্ছে যে একটা লোক এরকম একটা কিছু এক্সপেরিয়েন্স করে তারপর সে সেন্সলেস হয়ে যায়। আমি জানি না যে আসলে সেন্সলেস হওয়া ছাড়া অন্য কোনো ভালো উপায় আছে কিনা। হতে পারে এরকম যে লোকটি পুরোপুরি ইগনোর করে হাসতে হাসতে বাড়ি ফিরে গেলেন, কিন্তু ঘটনাটা কি তা হওয়া সম্ভব? মানে আপনাদের যদি হতো তাহলে আপনারা কি করতেন? আর কোন মানে ঘটনাগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি ঘটে, একই রকম ঘটে। যেমন এই যে মাছ নিয়ে ঘটনা, রাতের বেলায় মাছ ধরতে নিয়ে যায়, এই যে এই ঘটনা কিন্তু 100 বা তারও বেশি হয়তো আছে। মানে 100 জন বললে মোটামুটি কাছাকাছি, জায়গার ভিন্নতা থাকবে, ক্যারেক্টারগুলো বদলে যাবে, কিন্তু ঘটনা ঘটবে ওই একই। মানে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে, মানুষ যে জন্মায় এবং মানুষ যে মৃত্যুবরণ করে, ব্যাপারটা কিন্তু একইভাবে, মানে মানুষ মানে নানাভাবে মরে, কিন্তু মরে কিন্তু, আর মানুষ জন্মায়ও, তাই না? সো ঘটনাগুলোর মধ্যে ভিন্নতা এটাই যে কার জীবনে ঘটছে। এনিওয়েজ, অনেক বকবক করে ফেললাম। আমাদের কিছু গেস্ট রয়েছেন, সেই গেস্টের কাছে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অলরেডি বেশ কিছু SMS চলে এসছে। ভূতের মেডিকেল আমাদের SMS করেছেন, ভূতের মেডিকেল গ্রুপ। তিনি বলেছেন যে ভাইয়া ভৌতিস্টরা আমি যত জানি যে আজকে জয়েন করবেন তারা আমাদের সাথে। তমা লিখেছেন খিলগাঁও থেকে যে আচ্ছা, ফিঙ্গার রিডিং এটা একটা স্টোরি। এটা স্টোরি কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা হচ্ছে সেই এলাকায় চালু আছে। আচ্ছা, রাজীব লিখেছেন তিনি ভূত FM পছন্দ করেন। এছাড়াও বাবলু আমাদের SMS করেছেন আমাদেরকে, নিশু SMS করেছেন, জিকো, অনিক রাজ SMS করেছেন, এছাড়াও SMS করেছেন জারা, সালাম, এছাড়াও জিনপুরি SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন চিটাগং সিটি থেকে। আচ্ছা, নামটা লেখেননি আপনি। আচ্ছা, যাই হোক, আমরা এক এক আপনাদের সব SMS গুলো পড়ার চেষ্টা করবো। নাইট ডেভিলের SMS এই মাত্র আসলো। প্রণয়ের SMS, স্যাম SMS করেছেন আমাদেরকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আপাতত গেস্টদের এক্সপেরিয়েন্স গুলো শুনবো, এন্ড ইন দ্য মিন টাইম আপনারাও আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, আমি শুধু আপনার কাছে যে আপনি ঢাকা থেকে, আপনি শাহজাহানপুর থেকে এসেছেন, রাইট? জি, আপনি বলেন। হ্যালো ডিয়ার লিসনার্স, আপনি কোথা থেকে এসেছেন? তারেক রহমান, শাহজাহানপুর থেকে এসেছেন। তারেক রহমান, কি ঘটনা আপনার? আমি যে জানি যে আপনাদের বাসায় বেশ উইয়ার্ড সব ঘটনা ঘটছে। গ্রামের বাসাটা কোথায়? ফেনীতে। আচ্ছা, সেখানে খুব উইয়ার্ড ঘটনা ঘটছে এবং বেশ অনেক দিন ধরে। সো কি হচ্ছে সেখানে? আমি প্রথমে বলি যে আমার এক ফুপু আমাদের বাড়িতেই থাকে এবং উনি এবং আমরা একই বাড়িতে, কিন্তু আমাদের ঘর আলাদা। এবং আমার ফুফাতো ভাই ছিল 6 জন, এর ভিতরে 5 জনই থাকতো দেশের বাইরে। তো 2001-এ যেটা হয় যে আমার ফুপুরা আলাদা একটা ঘর করে এবং সেই ঘরটা করে হলো ঘরে মানে বাড়ির একদম এক সাইডে, যেখানে ছিল অনেক ঘন জঙ্গল ছিল, অনেক পুরনো গাছপালা ছিল। তো ঘর করার পর যেটা হয় যে বিভিন্ন ধরনের ঘরটা তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং ফার্স্ট যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে 2 মাস পরে জানতে পারে যে যেই ওনাদের যে মিস্ত্রিটা ছিল, প্রধান মিস্ত্রি, ঘরটা যিনি তৈরি করেন, তার একটা পা বাঁকা হয়ে যায়। তো এরপরে বিভিন্ন ভাবে ওনারা এই খবরটা এখানে আসে এবং জানার পর যেটা হয় যে ওই মিস্ত্রি বিভিন্ন কবিরাজ দেখায় এবং দেখানোর পর যেটা হয় যে বলে যে কবিরাজরা যেটা বলে যে এই যে ঘরটা তৈরি করেছেন উনি, এই ঘরটার একটা সাইড ছিল বাঁকা, যে কারণে ওনার একটা পা বাঁকা হয়ে যায়।
তো এই ঠিক এর 1.5-2 বছর পর থেকে নানা এটা মানে একদমই কবিরাজের মতামত আর কি, হ্যাঁ, তার কবিরাজের নিজস্ব মতামত। ওকে, হ্যাঁ। তারপর? তো এর 1.5-2 বছর পর থেকে বিভিন্ন ভাবে প্রবলেম হতে থাকে। যেমন তখন আমার একটা ভাবি ছিল, বড় ভাবি বিবাহিত ছিল, একটা ভাই। হুম, তো ওই ভাবির রুমে বিভিন্ন ধরনের সমস্যা হতো। দেখা যেত যে আলমারির ভিতর বিভিন্ন আওয়াজ করতেছে। সেই আওয়াজগুলো কেমন? হ্যাঁ, যে একটা বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতো। এটা কি দিনে হতো নাকি না, রাতে? রাত্রের বেলা এটা বেশি শোনা যেত, যখন ঘুমাতে যেত তখন আর কি এই প্রবলেমটা হতো। ওকে, আর দেখা যেত ভাঙচুর করতে, যেরকম একটা গ্লাস নিচে ফেলে আমরা যে ভাঙার আওয়াজটা শুনবো, হুম, এরকম নানা রকম ভাঙার আওয়াজ শোনা যেত। হুম, তো তারপর ভাবি যেটা ছিল যে উনি কখনো ভয় পেতেন না এই জিনিসগুলা। ওকে, হ্যাঁ, ভয় না পেয়ে উনি ওই ঘরটাতেই থেকে যেতেন, এবং প্রথম উনি কাউকে এই ব্যাপারটা জানাননি। হুম, তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের, আমার বড় ভাই যখন বাইরে থেকে আসে তখন উনি এই প্রবলেমটা দেখতে পান। যেটা Okay. দেখতে পান যে উনি একদিন রাত্রের বেলায় বাইরে এসেছেন, যেটা ঘরটা যেরকম ছিল, আমি ঘরটা বলি যে ঘরটা ছিল এক সাইডে ছিল 3টা রুম আর এক সাইডে ছিল 4টা রুম, ওকে, এবং মাঝখানে ছিল যেটা করিডোর, মানে সবাই হাঁটা করতো, হাঁটা আসা যাওয়া করতো। এবং উনি যখন বাইরে হলেন রুম থেকে, উনি দেখলেন যে একটা মেয়ে শাড়ি পরা, অনেক লম্বা। হুম, তো যখন মেয়েটা হাঁটতেছে করিডোরে, এবং যখনই ওনার দিকে তাকালো, তো মেয়েটা কি হলো, আস্তে আস্তে ছোট হয়ে গেল। দেখা যায় আস্তে আস্তে একদম ছোট হতে হতে ওটা একসময় মিলিয়ে গেল। হুম, তো উনি এই ব্যাপারটা দেখার পর তেমন ভাবে গুরুত্ব দেন না এবং কাউকে বলেন নাই। তো এরপরে বিভিন্ন ভাবে আরো সমস্যা হতে থাকে। তো সমস্যা হওয়ার পর যে এর মাঝে আমার 2 নাম্বার ভাই যিনি, উনিও বাইরে থেকে আসেন, আসার পর বিয়ে করেন। বিয়ে করার পর আমার বড় ভাবির কিছুটা সমস্যা হয়। বড় ভাবি একটা রোগ ধরা পড়ে, যেটা হচ্ছে যে ওনার মুখ দিয়ে এবং যে লোমকূপ গুলা আছে এদিকে রক্ত ঝরতো, আর রক্ত ঝরতো, এবং বিভিন্ন ডাক্তার দেখানোর পরে কেউ কিছু ধরতে পারে নাই। এবং আপনি বলছেন যে আপনারা ঢাকাতেও চিকিৎসা করিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় চিকিৎসা এবং করেছেন। ঢাকাতে সমরিতা হাসপাতালে ছিল, প্রায় 3 মাস ভর্তি ছিল। তো সমরিতা ভর্তি করার পর ডাক্তাররা যেটা ওইখানেই প্রথম ধরা পড়লো যে ওনার রক্তকণিকা ড্যামেজ হয়ে যায়। হুম, তো এভাবে এখানে চিকিৎসা হতে থাকলো। এরপর বাড়িতে নানা রকম ভাবিরা আরো দেখতে পেলো যে ঘটনাগুলো, যে মেজো ভাবির রুমে নানা রকম এই আওয়াজগুলা, সেম আওয়াজগুলো আবার মেজো মানে ভাবির রুমে হওয়া শুরু দ্বিতীয় যে করলো। বউ আসলেন তার ওনার ঘরেও রুমে। ঠিক হ্যাঁ, একই ধরনের একই রকম ঘটনা ঘটছে। তারপর দেখা যায় যে আমরা যেটা বলি যে বোবা ধরলে যেরকম হয় আর কি, যে চেপে ধরে বা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, Right. এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকলো। হুম, তো আমার এর ভিতর আবার আমার 3 নাম্বার ভাইটাও বিয়ে করে। হুম, 3 নাম্বার ভাই বিয়ে করার পর যেটা হয় যে ভাবি, আমার যে বড় ভাবিটা ছিল, উনি আরো অসুস্থ হয়ে যায়। আচ্ছা, তো এক সময় দেখা যায় যে উনি মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার সময় যে ওনার যেই ডিজিজ গুলো দেখা দেয়, যে চুল সব উঠে যায়। হুম, উনি যখন মারা গিয়েছিলেন তখন ওনার মাথায় একটাও চুল ছিল না, প্লাস উনি একদম শুকনা হয়ে যান। আচ্ছা, তো এইভাবে মারা যায়। তো এর কিছুদিন পরে যেটা ধরা পড়ে যে আমার 2 নাম্বার যে ভাবি, দ্বিতীয় ভাবি, মেজো ভাবি, ওনারও ঠিক একই সেম সমস্যাটা ধরা পড়ে। কিছুদিনের মধ্যে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে, Okay. যে রক্ত ঝরতেছে প্লাস লোমকূপ গুলা দিয়ে রক্ত বোঝা যাচ্ছে। সেম আপনার মানে বড় ভাবির যে প্রবলেম হয়েছিল, সেম একই প্রবলেম, একই প্রবলেম তার শুরু হয়ে গেছে। একই প্রবলেম। ওকে, তো ওনাকেও সেম একই ভাবে এখনো চিকিৎসা চলছে ওনার, এখনো উনি ওইভাবেই আছে। তো এর ভিতর আমার 4 নাম্বার ভাই যেটা, উনিও বিয়ে করেন। তো উনি বিয়ে করার পর যেটা হয়, যেহেতু ওনারা গ্রাম থেকে শহরে চলে আসে, মানে ফেনীতে চলে আসে, ওইখানেই থাকা শুরু করে। কেন? যে বিভিন্ন ঘর, ওনাদের যে ঘরটা ছিল এটা প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে ভাবিরা থাকতে যাচ্ছে না এখানে, হয়তো ভাইয়াদেরও ইন্টারেস্ট নেই ওইভাবে, যে স্ত্রীরা অসুস্থ হয়ে পড়তেছে, এজন্য ওনারাও চাচ্ছিলেন যে কিছুদিন বাইরে থাকার জন্য। আচ্ছা, তো ওনারা বাইরে গেলেন, বাইরে থাকলেন কিছুদিন। তো 4 নাম্বার ভাইও বিয়ে করলো, দেখতেছে এখন কারোর প্রবলেম হচ্ছে না, কোনো ভাবিরাও তেমন কিছু দেখতেছে না। মানে যখন আপনারা ওই শহরটা মানে গ্রাম ছেড়ে শহরে আসলেন, তখন আর কারো কোনো ধরনের প্রবলেম হয়নি। তখন কি কেউ কিছু দেখতেন, মানে যে না, কেউ কিছু দেখতেন না, কোনো ভাবেই কিছু ওইভাবে দেখেনি। আচ্ছা, তো যেটা হওয়ার পর ওনারা আবার এভাবে যখন 1 বছর ওনারা ওইভাবে বাইরে থাকলেন, থাকার পর ওনারা আবার গ্রামে চলে আসলেন, গ্রামের বাড়িতে, যেহেতু এখন ভাবিদের কোনো প্রবলেম হচ্ছে না আর সবাই মোটামুটি ভালো আছে, এই জন্য ওনারা আবার গ্রামে চলে আসেন। গ্রামে আসার পর যেটা হয় যে আবার প্রবলেম শুরু হয়, যে আমার 4 নাম্বার ভাবি যেটা, ওনার সাথে এখন প্রবলেম শুরু হয়, এবং কিছুদিন পর ওনার কিভাবে সেম প্রবলেম একদম সেম একই প্রবলেমটা ধরা পড়ে। ওকে, হ্যাঁ, ওনার শরীরটা দেখা যাচ্ছে যে ফুলে যায়, তারপর রক্ত মানে দুর্বল হয়ে পড়ে। তো ডাক্তার দেখানোর পরে প্রথম যেটা হয়েছিল, যে ডাক্তার বলেছিল যে হয়তো বা রক্ত শূন্যতা, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তো ঢাকায় আমরা যখন নিয়ে আসি, তখন ঢাকায় ডাক্তার পরীক্ষা করে এবং দেখা যায় যে সেম একই রক্তকণিকা ড্যামেজ। আমার তিনো ভাবির একই সমস্যা, সেম ভাবে মানে তারা আক্রান্ত হয়েছেন, এবং তাদের মধ্যে বড়জন যিনি তিনি মারা গিয়েছেন। এবং এরপর আমার ওই বড় ভাই আবার বিয়ে করেন। বিয়ে করার পর যেটা হয় যে
এই ঘরে আবার ওনারা কি করেন যে এভাবে থাকার পর যখন দেখলেন যে 4 নম্বর ভাবিটা অসুস্থ হয়ে পড়লো, তখন ওনারা আবার শহরে চলে আসেন। আচ্ছা, এখন পর্যন্ত ওনারা ফেনীতে আছেন। ফেনী শহরে আছেন? শহরে আছেন, এখন আর বাড়িতে যাননি ওনারা। ওকে। তো এটা যেটা হয় যে এগুলাই প্রবলেম হয়েছে আপাতত। যে এরপরে এমনি আমার ভাইরা যেটা হয়েছে যে ভাইটা আমার বাড়িতে থাকতো উনি বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পেরেছেন। যেমন উনি ফেনীতে থাকতেন, তারপর উনি কি করতেন যে প্রতি বৃহস্পতিবার বাড়িতে গিয়ে থাকতেন। তো বাড়িতে থাকার পর যেটা এক রাতে হলো কি যে ফ্যান চলতেছে, ফ্যানটা হঠাৎ অস্বাভাবিক জোরে ঘোরা শুরু হয়ে গেল। তো উনি যেটা দেখলেন যে কেউ একজন তাকে চেপে ধরতেছে, আর নখগুলো বড় বড়, দাঁতগুলো মানে বড় বড় এই টাইপের। তো উনি কোন রকম সূরা একটা পরে, মানে এটা হচ্ছে ঠিক আছে বোয়া ধরার মতো যে ব্যাপারটা হয় আর কি, ওইভাবেই উনি একটা সূরা পরে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তো উনি আর ওই রাত্রে এখানে ছিলেন না। এরপর থেকে মোটামুটি কেউ আর ওখানে থাকে না। তারপর যেটা হয় যে আমরা ভাইয়ারা বিভিন্ন ভাবে, হুজুর বলেন বা কবিরাজ বলেন, আমরা বিভিন্ন ভাবে ওইটা হয়েছে, এবং কোন হুজুরই কোন ধরনের সমাধান দিতে পারে না এখন পর্যন্ত। কিন্তু সবার কথায় যেটা মিল ছিল, মানে ম্যাক্সিমাম হুজুর যেটাই বলেছেন যে যেহেতু জায়গাটা পুরনো এবং জায়গাটার গাছগুলো যেহেতু অনেক আগে লাগানো, অনেক পুরাতন গাছ ছিল, এবং আমরা যেটা জানি যে গ্রামে বা শহরে যেখানে হুজুররা কি করে যে যদি কোনো জিন খারাপ থাকে তাহলে তাকে বোতলে আটকে রাখে। আমি এইখানে একটা কথা বলবো যে বোতলের ব্যাপারটা যেটা বলেন, আমি নাম বলতে পারছি না একদমই, কিন্তু আমাদেরই খুবই মানে আমাদের সাথে রেগুলার আছেন এরকম মানুষের কাছ থেকে, বা আমরা শুনেছি যে হ্যাঁ অনেকেই বলেছেন এই ব্যাপারটা যে হ্যাঁ যে বোতলে ভরে ফেলা যে ব্যাপারটা, এটা ঠিক আমি নিজে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এরকম ধরনের ঘটনা ঘটে অনেকের কাছে, আমি এই জিনিসটা শুনেছি। আমি যেটা দেখেছি যে আমাদের এলাকায় যে হুজুর আছে ওনার রুমে আমি এই জিনিসটা দেখেছি, যে চারপাশে বোতল লাগানো। পরে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করলাম একদিন বাসায় যে এটা কেন। পরে বললো যে এখানে জিনদের আটকানো, যারা খারাপ থাকে ওদেরকে এখানে মানে ধরে আটকায় রাখা হয় আর কি, শাস্তি স্বরূপ এটা। তো যেটা হয় যে ওনাদের গাছগুলো কাটা, যখন বিল্ডিংটা তৈরি করা হয় তখন গাছগুলো কাটা হয়, এবং গাছগুলো যখন কাটা হয় তখন ওইখানে যে আমরা যেটা বলছি যে বোতলে ভরে যে জিনদেরকে রাখা হয়, খারাপ জিনদেরকে। তো স্বাভাবিক যে একটা যখন ঘর করার জন্য যখন পিলারটা তৈরি করা হয় তখন গর্ত করতে হয়, এবং এখানে যে বোতলটা ছিল সেটা ভেঙে যায়, যার কারণে কি হয় যে ওইখানে যে জিনগুলো ছিল ওরা বেরিয়ে আসার পর যে ঘরের পাশেই বড় একটা আম গাছ, অনেক পুরাতন একটা আম গাছ আছে, ওরা এখন হুজুরা যেটা বলছে আর কি ওরা ওইখানেই থাকতেছে বর্তমানে। আচ্ছা। এবং ওই জিনগুলা যেটা বলছে যে ওরা এই ঘরে কাউকে থাকতে দিবে না, প্লাস ওরা 7 জন মহিলাকে খাবে, মানে ইফেক্ট করবে ওরা, মানে তারা 7 জন মহিলার ক্ষতি করবে আর কি। এবং খুব আশ্চর্যজনক ভাবে আমি জানি না যে আপনারা যারা শুনলেন এতক্ষণ এই ঘটনাটা তারা খেয়াল করেছেন কিনা, যে এখানে আপনি বলছেন একটা ফুপু আছে, আপনার যে ফুপু সেই ফুপুর কি কোনো প্রবলেম হয়? না, ফুপুর প্রবলেম হয় না। আমি আগে যেটা বলছি যে কেউই থাকে না, শুধু একমাত্র আমার ফুপুই থাকে বাড়িতে। এখন মাঝে মাঝে উনি দেখা যায় উনি ফেনীতে থাকে, তারপর দেখা যায় যে উনি কোন ওকেশনে আসলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস উনি একলাই একটা ঘরে একটা রুমে আছেন, কিন্তু ওনার কখনো কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, এবং উনি কখনো কোনো কিছু দেখেন না। সো আমি এই ঘটনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে যে যাই থাকুক না কেন এই বাসায় নতুন কেউ মানে ফ্যামিলির কেউ মানে রক্তের সম্পর্কের নয় এরকম কেউ আসলেই প্রবলেমটা তার সাথে হচ্ছে। মানে যাদেরকে বিয়ে করে নিয়ে আসছেন তারা ডেফিনেটলি আপনাদের ফ্যামিলির না, আপনাদের ফ্যামিলির বাইরের মেয়েগুলোকেই বিয়ে করে নিয়ে আসছেন, এবং বিয়ে করে নিয়ে আসার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাইরের মানুষকে তারা করছে ক্ষতিটা, কিন্তু ঘরের মানুষ বা ঘরে যারা মেয়েরা আছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ঘরের ছেলেদেরও কোনো ক্ষতি হচ্ছে না। বাট এটা খুবই উইয়ার্ড একটা ঘটনা যে একে 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 প্রত্যেকটা ভাবির জীবনেই বা প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটবে। সো এখানে যেটা হয়েছে যে আমার প্রথম 2 ভাবিকে ওরা ইফেক্ট করেছে, প্লাস 3 নাম্বারটাকে কিন্তু করে নাই, আবার 4 নাম্বারটা। ওকে, বাট আমি জানি না যে 3 নাম্বারটাকে যে মানে জাস্ট স্কিপ করে গেছে তার মানে এই না যে তার কিছু ঘটবে না বা না করুক। হ্যাঁ, বাট এই ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে সবসময় বাইরের মানুষের সাথে ঘটছে। আমি যে ব্যাপারটা বলছিলাম, আমরা প্রথমে যেটা ভাইয়েরাও যেটা মনে করেছিল হয়তোবা প্রথম যিনি 2 ভাবি ছিল ওনাদের রক্তের গ্রুপ ছিল একই, তো প্রথম ওনারা যেটা ভেবেছিল যে হয়তো ওই ধরনের কোনো সমস্যা, কিন্তু যখন 4 নম্বর ভাবিটার হলো তখন ওনারা এটা থেকে সরে এসেছে, না এখানে তো রক্তের গ্রুপ
আলাদা। সেটাই না, আমি যে SMS এ একটু আগে দেখলাম যে আমাকে মেধা জিজ্ঞেস করেছে যে ভাইয়া তুমি কি কবিরাজদের বিলিভ করো। আমার কথা হচ্ছে কি যে বিপদে পড়লে তখন মানে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে আসলে। আমরা যদি বিপদ না হয় তাহলে আমরা কখনোই বিশ্বাস করবো না, অনেক কিছু উড়িয়ে দিই আমরা। আমাদের যেরকম হয় না যে আমরা সাধারণত যে দেখা যায় মানে ফুট ওভার ব্রিজ যেগুলো আর কি, সেই ব্রিজগুলোতে আমরা ওই যে হাঁটতে চাই না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তখন বোঝা যাবে যে ওটা আসলে গুরুত্ব কতখানি। সো ব্যাপারগুলো আসলে ঠিক এরকম না যে আমি মানে হুট করে বলে দিতে পারবো যে আমি বিলিভ করি কি না করি। আসলে আমার কাছে এই ধরনের প্রশ্নের কোনো অ্যান্সার নাই। আমাকে সৌরভ মালিবাগ থেকে লিখেছেন যে আজকে তিনি বাসাতে একা, সো তাহলে তো আমি বলবো যে ভূত এফএম পারফেক্ট একটা ডে। আচ্ছা, আমরা জিন নিয়ে কথা বলছিলাম, আপনিও বলছিলেন জিন নিয়ে কথা, এবং জিন নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, এবং আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, তিনি তার আগে একটু কথা বলবেন। তিনি আমাকে শুরুতেই বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটু কথা বলবেন। তার আগে আপনার পরিচয়টা জানি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তুরাজ ফারজাল হক ফ্রম গুলশান। ওকে, সো আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাকে বেশ ফোনে বলছিলেন, সো একটু বলবেন। কোরআন যেটা বলে অ্যাবাউট ম্যাজিক, যেটা হচ্ছে কুফর, মানে ইট ইজ আ থিং হুইচ এক্সিস্টস। এটা এমন না যে এই জিনিসটা নাই বা মিথ্যা কথা, এই জিনিসটা আছে কিন্তু এটা ইউজ করা যাবে না। ওকে, লাইক মেনি আদার থিং যেগুলো আছে কিন্তু ইউজ করা যাবে না। এবং এটা ঠিক যে যেমন কোরআনে আমরা দেখি যে আছে যে ব্ল্যাক ম্যাজিক ইউজ করা হয় একটা লোক এবং তার স্ত্রীর মাঝখানে সেপারেশন করে দেওয়ার জন্য, এরকম অনেক সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর জন্য, এরকম মানে খারাপ কাজে ব্যবহার করা হয় বেশি। আবার এমনও হইতে পারে যে কোন লোক কোন মেয়েকে চায়, তার পছন্দ, সে এমনি আসতেছে না, জাদু করতেছে ইত্যাদি। এবং উনি যে বলতেছিলেন যে ওনার ভাবি চুল পড়ে গেছেন, একদম চিকন হয়ে গেছেন, এগুলো হচ্ছে সাইন যে হয়তো ওনার উপর জাদু টাদু করা হয়েছে। এটা কিন্তু একটা সাইন, বাকিটা আল্লাহ ভালো জানে। ওকে, সো আপনার তার মানে আপনার সাজেশন হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক, আপনি বলছিলেন বারবার করে, আমি আসলে এটা বলবো যে ব্ল্যাক ম্যাজিক যেন কেউ না করে। রাইট রাইট, বিকজ আসলে আমরা মনে করি কি যে একবার কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। বাট অনেক কাজ আছে বা অনেক বিলিফ আছে, যদি ওটা আপনি করেন তো ওই লোকটা কিন্তু অটো কাফের হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ টু ইন্টেন্ড যে আমি করে ইসলাম থেকে বের হয়ে। সেটাই, এরকম একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, ইউজিং এন্ড বিলিভিং। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিকে আমাকে এফেক্ট করছে, সো এটাকে কিওর করার জন্য পাল্টা ম্যাজিক করতে হবে। এটা কিন্তু ঠিক না, কারণ এটা যদি আপনি করেন যে কিওর করার জন্য, ওই ক্ষেত্রে ওইটা কুফর হয়ে যাবে, একটা লোক ইসলাম থেকে বের হয়ে যাবে আর কি। রাইট, সো আপনার এই যে জিন নিয়ে বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে, আপনাদের ফ্যামিলিতেই আছে এটা। সো যদিও খুব ছোট ছোট ঘটনা, তারপরেও শুনি। মানে তার আগে জিজ্ঞেস করি যে জিন ব্যাপারটা যেহেতু আপনাদের ফ্যামিলির সাথে ঘটেছে, আপনি এখন তো বিশ্বাস করেন যে জিন আছে? জিন তো ফ্যামিলির সাথে না ঘটলে বিশ্বাস করতে হইতো, যেহেতু আমি মুসলিম, কোরআন বলতেছে, ইনফ্যাক্ট কোরআন একটা সূরার নামই আছে জিন। রাইট, তার সাথে সাথে একটা জিন বিষয়ক যে কেসটা হচ্ছে যে মানুষ আর জিনের ক্রিয়েশনের পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। আমরা যখন এটা সেটা অন্যদিকে চলে যাই, এক্সট্রিম কেসে পৌঁছালে সে শয়তান হয়ে যায়, কারণ শয়তান তো একটা জিন। সে যখন আল্লাহর ইবাদত থেকে বের হয়ে গেছে, এক্সট্রিম লেভেলে পৌঁছালে সে শয়তান হয়ে গেছে। রাইট, এবং মানুষের মধ্যে এটা হয়। তো আপনি কোনোদিন দেখেছেন এরকম পজেসড কাউকে বা এরকম পজেসড কাউকে? আমি নিজে মনে হয় না দেখছি, আই ডোন্ট থিংক আমি দেখছি, কিন্তু আপনাদের ফ্যামিলিতে ঘটেছে? অনেকেই দেখছে। আমি শুনি তাহলে যে কি হয়েছিল বা এরকম। আর জাস্ট একটা ছোট কথা, যে এই যেসব জিনরা মানুষের ক্ষতি করে বা এফেক্ট করে অথবা ইভেন হেল্পও করে, এরকম সাধারণত মুসলিম জিন করবে না, কারণ মুসলিম জিন আর মানুষের কিন্তু কানেকশন হওয়ার ঠিক না, এজ এন অ্যালাউড না। তো মানুষের সাথে যারা কন্ট্যাক্ট করে, এতে হয়তো তারা গুনাহগার, খারাপ জিন অথবা কাফের জিন। এটা হচ্ছে একটা বেসিক যেটা আমাদের বিলিফ, যে মুসলিম জিন উইল নট ডু দিস। যাই হোক, তো স্টোরি যেগুলো, মানে স্টোরি তো না, মানে ট্রু স্টোরি যেগুলা, তো আমি স্টার্ট করবো আমাদের আগের যে বাসা আরামবাগে, ওই বাসার মধ্যে অনেক স্টোরিজ আছে এরকম। আর আপনি বারবার করে আমাকে ঘটনাগুলো একটু আগে বলার সময় বলছেন যে অল অফ দেম আর ট্রু, বারবার করে বলছেন, অনেক সময় স্টোরিজ এমফাসিস দিচ্ছিলেন বারবার করে। সো সেটাই, সো কি হয়েছিল? হ্যাঁ, তো ওই বাসার ছাদে, 3 তলার মধ্যে, ছাদের মধ্যে আর কি একটা রুম ছিল, আর সবাই বলতো যে এই রুমে হয়তো জিন টিন আছে, বিকজ সবসময় সাউন্ড টাউন্ড পাইতো। কেউ হয়তো হঠাৎ যেখানে কেউ নাই, খুব ভালো আতরের স্মেল পাইতেছে, যেখান থেকে হয়তো আপনি যদি ভালো আতর লাগায় ক্রস করেন, স্মেলটা আসবে, বাট কোন মানুষ ক্রস করেনি। তো এরকম অনেক ঘটনা ছিল। তার সাথে সাথে আমার নিজের আম্মার সাথে যে ঘটনা ঘটছে, এটা হচ্ছে অ্যারাউন্ড 1979-1980 ঘটনা। তো রাতে ঘুমায় আছেন আব্বা আম্মা, এবং আমার বোন তখন হয়েছে মাত্র 3-4 মাস বছরের বাচ্চা, 3-4 মাসের বাচ্চা আর কি।
এবং রুমের লাইট অফ, শুধু একটা সবুজ ডিম লাইট জ্বলতেছে। তো অ্যাটমসফিয়ারটা এমনিতেই একটু অন্যরকম, অন্ধকার লাইটও আছে, বাট কিছু মানে ব্যাপারটা হচ্ছে মানে মোটামুটি স্পষ্ট সবকিছু দেখা যায়। রাইট রাইট। এবং আমার বোন ছিল বেবি কটেজে থাকে, একদম আমার বিছনার সাথেই, যাতে করে হাত দিলে ধরতে পারে আর কি বাচ্চাকে। তো গভীর রাতের মাঝে হঠাৎ করে, সেক্ষেত্রে ওই যে বেবি কটের রেলিং যেটা এক সাইড খোলা যায়, খোলা ছিল, আম্মা যারা হাত দিয়ে দেখতে পারে আর কি। তো রাতে হঠাৎ অ্যাবনর্মালি, সাধারণত এরকম বাচ্চা চিল্লাইতো না, তো হঠাৎ অনেক জোরে চিল্লা উঠছে, আর ছোট বাচ্চা 3-4 মাসের। আমার মা এটা শুনে উঠে গেছে, ওইটা বসে গেছে। বসেই দেখে যে খাটের অন্য সাইডে একটা হয়তো 4-5 বছরের ছোট মেয়ে, ফ্রক পরা, এবং চাইনিজদের যেমন চুল থাকে সামনে কপাল ঢাকা, এরকম চুল, রাউন্ড ফেস, শ্যামলা মতো, স্পষ্ট ফেস ছিল, স্পষ্ট ফেস, রাউন্ড শ্যামলা মতো, বড় বড় চোখ করে আমার মায়ের দিকে তাকায় আছে। আচ্ছা। তো বিষয়টা কিন্তু যদি আমরা নিজেদের ওই পজিশনে রাখি, খুব স্ক্যারি একদম। যে আপনি ঘুমের থেকে উঠে দেখতেছেন আপনার বাচ্চার পাশে একটা এরকম মেয়ে এভাবে আপনার দিকে বড় চোখ করে তাকায় আছে। তো ওনার তো এটা দেখে খুব অবস্থা খারাপ। আব্বাকে যখন ডাকলেন যে দেখো বাচ্চার পাশে কে, এইটা, যখন আব্বা উঠলেন দেখেন যে আসলে কিছুই নাই। ওকে, তো এটা আপনার মাই দেখতে পেয়েছিলেন? আম্মা নিজে দেখতে, কিন্তু আব্বা যখন উঠছে উনি দেখেন নাই। আচ্ছা, আপনার আরেকটা ছোট বাচ্চা এরকম ঘটনা আছে আপনাদের ফ্যামিলিতে, একটু বলবেন? এটা হচ্ছে আমার ফুফাতো বোন, কাজিন, তাদের বাসা হচ্ছে ওয়ারিতে, এবং ওই বাসার এই স্টোরিগুলা। তো উনি বলতেছিলেন আমাকে যে যখন বাচ্চা হয়েছে তারা ফিল করতে ছোটকাল থেকে, যখন মানে একদম বাচ্চা একদম ছোট, কয়েক মাস, তখন জিনগুলা অনেক বাচ্চাকে কষ্ট দিছে, ইন দ্য সেন্স যে হয়তো বাচ্চাকে কেউ চিমটি মারতেছে বা গোতা মারতেছে, বাচ্চাকে কান কেঁদে উঠতেছে, মানে নর্মালি না। তো দে কুড ফিল যে হয়তো কিছু আছে। একবার এরকম বাচ্চাকে কোলে নিয়ে বা বাচ্চার টেক কেয়ার করতেছে, তো আমার কাজিন শি ফেল্ট যে তার ডান দিকে যে জানলাটা আছে, এই জানলাতে তার মনে হয়েছে কেউ দাঁড়ায় আছে। উনি যখন তাকাইছেন এখানে, তাকায় দেখে আসলে কেউই নাই। ঠিক আছে, উনি এটা পাত্তা দিলেন না। কিছুক্ষণ পরে দেখেন যে বাচ্চাটা ঠিক ওই জানলার দিকে একদম গভীর ভাবে তাকায় হাসতেছে বা কিছু একটা করতেছে। তার মানে বাচ্চাটা কিছু একটা ফিল করছে। এক্স্যাক্টলি। তো জিন তার নিজেকে এক্সপোজ করতেছিল বাচ্চাটার কাছে। সিমিলারলি বাচ্চার আরেকটা স্টোরি আছে, ওই সেম বাসার নিচ তলায় বাচ্চাটা যখন আরেকটু বড় হয়েছে, হাঁটতে পারে, হয়তো স্পষ্ট কথা বলতে পারে না, তখন মনে করেন ফর এক্সাম্পল ড্রয়িং রুমে সবাই বসা অবস্থায় হঠাৎ দেখতে পারতেন যে, হঠাৎ বলতে বাচ্চাটা লাঠি নিয়ে সামনে ব্ল্যাঙ্ক জায়গায় মারতেছে। ওকে, সো অ্যাজ ইফ সে কাউকে মারতে চাইছে, কাউকে পিটাইতেছে, মারতে চাইতেছে, আর অন্য কেউ দেখতেছেন এটা। আচ্ছা। তো আর বোন তার বাচ্চাকে জিজ্ঞেস করতো যে কেউ ওইখানে কেউ আছে, ও ইশারা করে বলতে হ্যাঁ আছে। বলছে কি বলে, ইশারা করে সে দেখাচ্ছে যে আমাকে ডাকতেছে। এটা ছিল বাচ্চার স্টোরি, মানে যে সে জিনটা এজ এফ বাচ্চার কাছে নিজেকে এক্সপোজ করছে, বাট অন্য কেউ আর দেখতে পারতেছে না এটা। অলরাইট, সো এই হচ্ছে ঘটনা। এবং তারপরে মানে আচ্ছা, এই যে একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম যে একটা বাসায় প্রবলেম হয়, আবার সেই বাসাটা চেঞ্জ করলে আর প্রবলেম হয় না, এই ঘটনাটা কি মনে হয় যে আসলে এরকম কোন নির্দিষ্ট এরকম বাসা থাকতে পারে যে বাসায় প্রবলেম গুলো হয়, বা অন্য কোনো বাসায় প্রবলেম নাও হতে পারে, এরকম কোন ঘটনা কি থাকতে পারে? আসলে এরকম আসলে আল্লাহ নোজ বেস্ট, বা যেটা মনে হয় তা হচ্ছে যে এমন হইতে পারে যে হয়তো একটা জায়গায় জেনরা অনেক বছর ধরে থাকতেছে, বিকজ দে লিভ লং লাইফস, হয়তো কয়েকশো বছর ধরে থাকতেছে, কে জানে। তো হয়তো ওই জায়গায় অন্য কেউ আসবে, এটা তারা পছন্দ করে না। এটার সাথে সাথে এটাও হইতে পারে যে জিন কোন একটা স্পেসিফিক লোককে পছন্দ করে ফেলছে, আচ্ছা, এবং সে যেখানেই যাচ্ছে ওইখানে তাকে ফলো করতেছে, এদের পছন্দ করছে, অথবা অনেক সময় এরকম আমার একটা ফ্রেন্ডের ঘটনা আছে, লম্বা স্টোরি শর্টে বলি, যে তাদের বাসার বুয়াকে এফেক্ট করছিল, জিন ধরছিল, যখন ছাড়াইতে চেষ্টা করতেছে, পানি মারছে, পানির মধ্যে সূরা ফালাক, নাস এত কিছু পরে ফু দিয়ে পানি মারতেছে, সে বলে মরিচ মারতেছে। জিনটা বলতেছে মহিলার মুখে, যে ইন হার ল্যাঙ্গুয়েজ আর কি, যে মরিচ মারছে। এট দ্য এন্ড সে বলতেছে তুমি কেন ওকে অ্যাটাক করছো? ও বলে যে আমি চুল শুকাইতেছিলাম, সে আমার চুলের উপরে পাড়া দিছে। আচ্ছা, সম্ভবত বুয়াটা হয়তো ময়লা টয়লা ফেলতে গিয়ে, সে তো আর বুঝে নাই, সে তো আর দেখতে পারেনি, পাড়া দিছে। সো ইট ক্যান বি পসিবল যে হয়তো জিন কাউকে পছন্দ করছে, অথবা
রায় গেছে তার উপর, হতেই পারে, রিভেঞ্জও নিতে পারে। সেটাই, মানে আপনারা বলছেন যে আগে অনেক এরকম ঝামেলা হতো, তারপরে যখন আপনারা বাসা চেঞ্জ করেছেন, আপনাদের আগের বাসাটা কোথায় ছিল? আরামবাগ থেকে যখন গুলশানে চলে এসেছেন, তার ওই বাসাতে অনেক প্রবলেম হতো, কিন্তু গুলশানের এই বাসায় কোনো প্রবলেম হচ্ছে না। সো ইট ওয়াজ প্রবাবলি বাসার কোনো কেস, হয়তো মানুষের সাথে কিছু ছিল না। আচ্ছা, আমি তার মাঝখানে একবার জানিয়ে দিই যে আমাদের সাথে ভৌতিস্ট জয়েন করেছেন এবং জিবরান ভাই আমাদের সঙ্গে আছে। জিবরান ভাই হচ্ছে মানে কি বলবো, অনেক 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 ক্লান্ত হয়ে এসছেন, কারণ লিফট ছিল না, পা ব্যথা। হ্যাঁ ছিল। বাট আমি একটা, আচ্ছা এই যে ঘটনাগুলো আজকে আমরা যে সব নিয়ে আলোচনা করছিলাম জিবরান ভাই, ইনফ্যাক্ট যে ও বলছিল যে ওর বাসায় একটা ঝামেলা ছিল, তারপরে উনিও বলছিলেন যে ওনার বাসায় ঝামেলা, এবং এটা কি হয় যে অনেক সময় দেখা যাচ্ছে কি যে সত্যি তো মানে এই বাসাটায় ফিরে গেলে আবার সেই আগের ঘটনা ঘটতে থাকে, আবার সেই বাসা থেকে অন্য বাসায় যখন চলে আসে তখন আর এই ঘটনাগুলো ঘটে না। আমি ঠিক জানি না এখন ওটা, অনেস্টলি স্পিকিং, কারণ উনি যেটা বলছেন, সরি জিবরান, জিনিসটা হচ্ছে যে এটা কিন্তু উনি যেটা বললো সেন্ট্রিক, প্লেস সেন্ট্রিক কিংবা পিপল সেন্ট্রিক হতে পারে, কারণ আমরা যখন যাচ্ছি ইনভেস্টিগেট করতে, অবভিয়াসলি আমরা জায়গায় যাচ্ছি টু সি ইফ দেয়ার এনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, সো obviously place centric. কেন হয়, কিসের জন্য হয়, এটা these are age old things. Every religion বলে যে explanation of these things, যে আমরা বলি জিন, spirits, ghosts, এটাই হয়। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে এখানে যে we no religion has ever defined it properly. Right. একটা জিনিসই ধরা, কোরআন tried, এখানে বলেছে 3 রকমের জিন আছে, one doesn't do anything, other takes animal shapes and forms, the last one is the most powerful one, that they can actually do some harm, একদম করতে পারে যেটা। এখন জিনিস হচ্ছে যে ওরা কেন করে, কিসের জন্য করে, আজ পর্যন্ত আমরা যাই না সত্যি। সো আমরা একটু একটা ছোট ব্রেকে যাব। আমাদেরকে আমি বলে দিই ফট করে যে আমাদেরকে সোহান এসএমএস করেছেন, মিনা ফারহানা চিটাগাং থেকে এসএমএস করেছেন, শহীদ এসএমএস করেছেন আমাদেরকে, নকিব, সৌরভ সিলেট থেকে এসএমএস করেছেন, আফিয়া এসএমএস করেছেন, ভূতের রানী এসএমএস করেছেন, জিবরান ভাই এসেছেন, এবং আপনারা সবাই জানেন অ্যাজ ইউ নো যে জিবরান ভাই একটা পুরস্কার ঘোষণা করেছেন আপনাদের উপরে, যে আপনারা যত ভয়ঙ্কর বা যত মানে স্পেশাল মানে কি বলবো, একদম ডিফারেন্ট টাইপের সব নামগুলো পাঠিয়ে দিবেন আপনাদের, যেমন যে ভূতের রানী একটা নাম, রাইট। এবং সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এভাবে এসএমএস পাঠালে যে নামটা বেস্ট হবে তার জন্য একটা পুরস্কার রয়েছে জিবরান ভাইয়ের পক্ষ থেকে। লহমা আমাদের এসএমএস করেছেন, লিমন এসএমএস করেছেন, আবিদ এসএমএস করেছেন, আরাফ এসএমএস করেছেন, আতিক এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন জিবরানের ভূত, নামটা বেশ ভালো না? অনেক খবর আছে, সোফার নামটা বেশ ভালো। সো এছাড়াও রুমু এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন, আর যে রূপকথা, ওকে, মেহরাব এসএমএস করেছেন, নেভাল ঘোস্ট এসএমএস করেছেন, ডেডম্যান এসএমএস করেছেন, ভাই আমি বাড়িতে একা বাট খুব এনজয় করছি, ডেডম্যান। সো আপনি ভাই ডেডম্যান, আপনি বাড়িতে একা থাকলে কি আর মানে সবাই মিলে সেটাই। জাহিন এসএমএস করেছেন, মানে ম্যাক্সিমাম এসএমএস এর মধ্যে সেটা হচ্ছে যে হয় ভূত এফএম অনেক ভালো লাগে, আর না হলে ভৌতিস্ট কবে শুরু হবে। সো ভৌতিস্ট শুরু হতো দিন চলেই আসছে, তাই না? একদম কাছাকাছি, একদম। রঙ্গন এসএমএস হচ্ছে আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের একটা আল্লাহর কসম ডেট দিয়ে দেবো। আল্লাহর কসম ডেটে আপনারা টেলিভিশন খুলে ওয়েট করবেন এবং মানে ভৌতিস্ট ট্রেলারও যাবে যখন আপনারা টিভিতে দেখবেন। সো আমরা একটা নতুন বছর শুরু করছি, এই নতুন বছরে ভূত এফএম এবং ভৌতিস্ট নিয়ে অনেক কিছুই হবে। সো স্টে টিউন, এবং আপনারা সময় মতো সব খবর পেয়ে ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছে রাসেল। ঘড়িতে সময় রাত 12:47। আর ওয়েদারটা খুব দারুণ, এবারের বছরটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে।
আমরা জানি যে বৈশাখ যেমন হয়, সারাদিন প্রচন্ড গরম, প্রচন্ড ভ্যাপসা একটা গরম ছিল, রোদের মানে তাপ ছিল অনেক বেশি, এবং সন্ধ্যাবেলায় আরো বেশি গরমটা বাড়লো এবং এক সময় সেটা ঝড়ে রূপান্তর হলো এবং বৃষ্টি হয়ে ঝরে পড়লো। এবং আজকের দিনটাতে রোদ থাকলেও গরমের কষ্টটা অনেকেরই একটু কম হয়েছে গতকালকে চাইতে অন্তত। যাই হোক, এবার নতুন বছর ভালো যাক সবার, এবং নতুন বছরের প্রথম ভূত এফএম শুনছেন আপনারা, এবং আশা করছি যে এনজয় করছেন। অনেকগুলো ভালো ভালো নাম আমরা পেয়েছি, সেই নামগুলো একটু পরে ঘোষণা করব। যারা এখনো নাম পাঠাননি বা SMS পাঠাননি তাদের জন্য বলছি, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরো একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা পড়ে ফেলতে চাই। আমাকে ইমেল করেছেন যিনি, তার নামটাকে বলি, তিনি সিলেট থেকে SMS করেছেন, ইমেলটা করেছেন, এবং তিনি তার নামটা হচ্ছে সাগর তালুকদার। ওকে সাগর, যে ইমেলটি করেছেন সেটা হচ্ছে, ভাইয়া আমার জীবনের এমন কিছু প্যারানর্মাল ঘটনা আছে যা মনে হলে শরীরের লোমগুলো মানে শরীরের লোমগুলো কাটা দেয়, সেগুলোই শেয়ার করতে চাই আপনাদের সাথে। আজ একটা ঘটনা শেয়ার করছি। আমাদের মূল বাড়ি সুনামগঞ্জ সদরে, আর আমি তখন সুনামগঞ্জেই থাকতাম। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 10-এ পড়ি। সেদিন হঠাৎ কান্নার শব্দ আমার কানে আসে। তখন ঘড়িতে 7টা প্রায়। পরে জানতে পারলাম আমাদের পাশের বাসার মাসিমা আর নেই, অর্থাৎ উনি মারা গিয়েছেন। খুব খারাপ লাগলো খবরটা শুনে, ওনার চেহারাটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। যাক, একটু পরে জানতে পারলাম যে আমাকে নাকি শ্মশানে যেতে হবে সবার সাথে। প্রথমে আপত্তি থাকলেও পরে যেতে রাজি হই আমি, কেননা কোনোদিন শ্মশানে যাওয়া হয়নি, কাছ থেকে দেখিনি কি করে একটা মানুষ পুড়ে ছাই হয়ে যায়। লাশটাকে শ্মশানে নিতে নিতে প্রায় রাত 12টা হয়ে গেল, এবং যেটা হলো সেটা হচ্ছে চূড়ার উপরে লাশটাকে তুলে পুরানো শুরু হলো। এই পরিবেশটা আমার তেমন ভালো লাগছিল না। একটা মানুষকে চূড়ার উপরে তোলা হয়েছে, তারপরে তাকে পোড়ানো হবে, এই পরিবেশটা কোনোভাবেই ভালো লাগছিল না। ভাবলাম বাসায় চলে যাই। কেউ এত তাড়াতাড়ি বাসায়ও যাবে না, লাশটা পুড়ে শেষ হতে ভোর হয়ে যেতে পারে। জানলাম একজনের কাছ থেকে। এতক্ষণ থাকার আমার পক্ষে ইম্পসিবল। আমি সাহস করে একাই চলে যাব কিনা ভাবছি। অবশেষে বাসার দিকে পা বাড়ালাম। শ্মশান থেকে আমাদের বাসা প্রায় 3 কিলোমিটার। লম্বা লম্বা পা ফেলে ফেলে খুব দ্রুত হাঁটছিলাম আমি। ঘড়িতে তখন রাত 2টা হয়ে গেছে। রাস্তা একদম ফাঁকা, সবগুলো ল্যাম্প পোস্টে বাতি ছিল না, তাই কিছু কিছু জায়গায় অন্ধকারও ছিল। হঠাৎ আমার কানে কিসের একটা শব্দ এলো। দেখলাম আমার পাশ দিয়ে এতই জোরে 3টি কুকুর চলে গেল যে নিমিষে যেন হাওয়া হয়ে গেল এরকম মনে হলো। এবং কুকুরগুলো দেখে কুচকুচে কালো দেখতে, আর অনেক লম্বা ছিল তারা, সাধারণ কুকুরের মতো না। আমার পা যেন সামনের দিকে আর চলছে না। তখন ভাবতেই পারিনি একটু পরে আরো ভয়ঙ্কর কিছু আমার জন্য ওয়েট করছে। আমি দৌড়ের মতো হাঁটছি সামনের দিকে। হঠাৎ কি যেন আমাকে বলছে, শ্মশান থেকে আসছো? তারপর আমি যা দেখলাম, যাকে একটু আগে শ্মশানে পুরাতে রেখে এসেছি, সেই মাসিমা ধবধবে সাদা কাপড় পরে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু বলতে পারি না। যখন সকাল হলো আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। পরে জানতে পারলাম সবাই যখন শ্মশান থেকে ফিরে আসছিল, আমি বাসার কাছেই রাস্তায় শোয়া অবস্থায় আমাকে তারা দেখতে পায়, এবং পরে তারাই আমাকে বাসায় পৌঁছে দেয়। হয়তো হতে পারে এরকম যে পরিবেশটা তার ভালো লাগেনি, এবং শ্মশানের পরিবেশ ভালো না লাগার কারণে ফেরার সময় সে হ্যালুসিনেট করেছে পুরো ব্যাপারটা। কিন্তু ভয়টা যে সে পেয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের কাছে বেশ কিছু নাম চলে এসছে জিবরান ভাই, এবং সেই নামগুলোই আমরা একটু আপনাকে পড়ে শোনাই। আমাদেরকে SMS করেছেন ভূত বাবা জিবরান। আচ্ছা, পেতনির রানী আমাদেরকে SMS করেছেন, এবং পেতনি রানী বলছেন জিবরানের ওপরে আসর পড়বে। আর কত আসর তো সেই একদম সেই অনেক আগে থেকেই পড়ে আসছে কত। এবং আমাদেরকে SMS করেছেন খুব মজার নাম, দ্য এক্সোরসিস্ট, এবং তিনি বলছেন যে এভরিবডি, তিনি বলছেন যে অ্যালার্ট বিকজ হি ইজ জয়নিং ভূত এফএম, এবং সো ওয়েলকাম। আচ্ছা, ভৌতিস্ট আমাদের SMS করেছেন, ঘোস্ট ফোর্স আমাদের SMS করেছেন, বলছেন যে আমার SMS না পড়লে ভূত পাঠালাম, কিন্তু SMS পড়ে ফেলেছি। আমার না একটা নাম আমার খুবই ভালো লেগেছে, নামটা হচ্ছে লম্বা লাশ।
জাতা সেটাই জাতা রকমের ভালো আর কি। ড্রাকুলার চাস্তো ভাই আমাদের SMS করেছেন, জিজ্ঞেস করেছেন সুমন ভাই কোথায়। উনি একটু এক্সপিরিয়েন্স করতে গেছেন। আচ্ছা ওকে ফাইন। মিলি আমাদের SMS করেছেন ফ্রম সিলেট এবং তিনি বলেছেন যে আচ্ছা তিনি আচ্ছা তারা জাহেদ, তারপরে হচ্ছে জুন, তারপরে রিনা, স্বপ্না এবং তারা 5 জন মিলে একসাথে তারা হচ্ছে না তারা এটা নর্মাল, কিন্তু তারা একসাথে আমাদের ভূত FM শুনছেন আর কি। আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা পর্ব করা যায় কিনা এটা তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি করা যায়। তুমি কি বলো? আমার মনে হয় যে করা যেতে পারে, যে মানে ব্ল্যাক ম্যাজিক আসলে আমরা করেছিও ইনফ্যাক্ট আপনার সাথেও। আপনি একজন গেস্ট এনেছিলেন এবং তিনি অনেক কিছু বলেছেন এবং তার এক্সপিরিয়েন্স গুলো পাকিস্তানের সব। সো আমরা এর আগে কথা বলেছি। আমাদেরকে SMS করেছেন, ইউ লাভ দিস নেম, সেটা হচ্ছে গিটারিস্ট জিন। জ্যাম করতে ছিল। হ্যাঁ সেটাই একদম গিটারিস্ট জিন। ফারদিন আমাদের SMS করেছেন। ফারদিন SMS করে বলছে অফিস থেকে বাসায় যাচ্ছি, গাড়িতে একা ভূত FM শুনতে ভালো লাগছে। অনেক সাহসী। হ্যাঁ ফ্রাইডেতে তাই, সেটাই মানে ফ্রাইডে তো অফিস, আমার মনে হয় এটা মনে হয় সানডেতে ছুটি, এরকম কিছু হতে পারে। আর রাক্ষসী 23 তিনি আমাদের SMS করেছেন। সেটাই সো আরো SMS করুন আমাদেরকে। SMS করার নিয়মটি তো বললামই। আমাদেরকে এছাড়াও SMS করছেন কিং অফ ভূত, এছাড়াও ডেডলি শ্যাডো, ভূতের দাদা SMS করেছেন আমাদেরকে, পাগলা ভূত SMS করেছেন, পাগলা ভূতের পাবনায় অ্যাডমিশন হবে কিনা আই ডোন্ট নো। আরিফ SMS করেছেন আচ্ছা লাস্ট স্যাক্রিফাইস। নামটা এখন শেষ হয়নি, নিষ্পাপ শয়তান। আচ্ছা এরপরে একটা মজার ব্যাপার আছে কিন্তু, অর্থহীন ভূত। সুমন ভাই কই। এবং ফ্লোরা SMS করেছেন কক্সবাজার থেকে, ক্রুসেড সোল SMS করেছেন আমাদেরকে, রাকিব SMS করেছেন এবং খ্যাপাটে ভূত SMS করেছেন, আরজে ভূত SMS করেছেন শামীম, এছাড়াও ঘোস্ট চেজার SMS করেছেন আমাদেরকে, ন্যারো পিশাচ। পিশাচ এটা মানে এটা হচ্ছে যে কি মানে সরু টাইপের মনে হয় দেখতে, এরকম কিছুটা হতে পারে আর কি। ভূতের নাতি SMS করেছেন, মুখ নাই লাশ, নামটা ভালো। সো আপনারা যারা আরো নাম পাঠাতে চান এবং যারা শেয়ার করতে চান আপনাদের এক্সপেরিয়েন্স গুলো ছোট করে SMS এর মাধ্যমে তারা SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট আছেন, তার কাছ থেকে আমরা কিছু এক্সপেরিয়েন্স শুনবো। আমি জানি না যে তার এক্সপেরিয়েন্স গুলো কেমন লাগবে আপনাদের, কারণ ব্যাপারটা খুব উইয়ার্ড। আপনি একটু শুনে দেখলেই, যেহেতু জীবন ভাই আছে, জীবন ভাই এই বিষয়ে কথা বলতে পারবেন। আপনার এক্সপিরিয়েন্সটা শুনি একদম ডিটেল, যেটা আগে আপনার শুরুতে আপনার নাম বলেন এবং আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম ময়মনসিংহ। হ্যালো লিসনার্স, আমি রিফাত ইমতিয়াজ, রিফাত ইজ মাই নিকনেম। আমি ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এসেছি, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। মানে এরকম খুব কমই হয় ভূত এফএমে। এর আগে চিটাগং থেকে এসেছেন কয়েকজন, আর মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কেউ ময়মনসিংহ থেকে আমাদের সাথে শুধু ময়মনসিংহ মুক্তাগাছা থেকে এসেছেন, মানে আরো দূরে মন্ডার জায়গা থেকে এসেছেন তিনি, মুক্তাগাছার মন্ডা। তবে উনি আজকে সঙ্গে করে মন্ডা নিয়ে আসেননি, আপনাদের সঙ্গে করে না, বাট আপনি মন্ডা চাইতে ভালো কাজ করেছেন, কারণ যেখানে যেটা চলে আর কি, মন্ডা না নিয়ে এসে উনি এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট না। সো শুনি আমরা। আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে 1 বছর ব্যাপী ঘটনাটা ঘটে এবং এটার 2টা পার্ট আছে। মানে একটা পার্ট এবং অপর পার্টটার সাথে একদম লিঙ্ক। আসলে যে ফার্স্ট ব্যাপারটা যখন আমি এক্সপিরিয়েন্স করি, তখন যদি এরপর যদি আমি সেকেন্ড পার্টটা না হতো, তাহলে ব্যাপারটা একদম ঘোলাটে থেকে যেত, ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যেত। তো যাই হোক, আমি ফার্স্ট পার্টটা শুরু করছি। ঘটনাটা ঘটে 2007-এ। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এ জুনিয়র স্কলারশিপের জন্য তো আমার বাসা থেকে আমাদের যে কোচিং ছিল, কোচিং এর হোস্টেলে আমাকে শিফট করা হয়। তো আমি কোচিং এর হোস্টেলে থাকতাম। যেদিন ঘটনাটা ঘটে সেই ডেটটা হচ্ছে 15th জুন। আমি লিসনারদেরকে অনুরোধ করবো যে আপনারা ডেটটা একটু প্লিজ মনে রাখবেন, দ্যাট ইজ 15th জুন। কারণ আমার যে ঘটনাটা, যে 2টা পার্ট যে ঘটে, তো এই ডেটটার মাঝখানেই কিন্তু এই ঘটনার 2টা লিঙ্ক হয়। তো যাই হোক, 15th জুন ওই দিন বিকেলবেলা আমরা আমাদের কোচিং এর ছুটি দিয়ে দেয় বিকেলবেলা। পরের দিন সম্ভবত একটা হলিডে ছিল। তো বিকেলবেলা আমি বাসায় চলে আসছি।
তো আবার পরের দিন দ্যাট ইজ 16th জুন আমার খুব ক্লোজ ফ্রেন্ড মাসুদ, ওর জন্মদিন। ওকে, তো ও এরকম একটা প্ল্যান করছে যে ওর বাসায় রাত 12:01 পার্টি হবে, ওর বার্থডে পার্টি। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে সেখানে সেলিব্রেট করবো রাত 12:01। তো সারা রাত আড্ডা দিব, গল্প করবো, মজা করবো, বিরাট মজার ব্যাপার। এরকম একটা মানে পরিকল্পনা করছি আমরা। তো যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর আমার আব্বা আম্মা বলতেছে যে আমাদের গ্রামের বাড়িতে যাবে। ওকে, তো যেহেতু পরের দিন হলিডে, আর অনেকদিন যাবত গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তো আমার আব্বা আমার ডিসিশন নিয়েছে, সো আমরা বাড়িতে যাব। তো যেহেতু আমার 16th জুন 12:01 আমার প্রোগ্রাম আমার ফ্রেন্ডের বাসায়, তো যদি আমি বাড়িতে চলে যাই তাহলে আমি সেই প্রোগ্রামটা মিস করবো। ওকে, সো আমি চিন্তা করলাম যে আমি থেকে যাব, আমার আব্বা আম্মা যেতে যাচ্ছে, যাক সমস্যা নেই। তো আমি আম্মাকে যা বললাম যে আম্মা আমি বাসায় থেকে যাই আমার ফ্রেন্ডের বাচ্চা, তো আমি যদি না থাকি তাহলে কেমন হয়? তো আম্মা বলতেছে তুমি একা কিভাবে থাকবা বাসায়, তো একা থাকলে কিভাবে থাকবা? তো আমি বললাম যে আম্মা না, সমস্যা হবে না। বাট আম্মা বলতেছে যে তোমাকে একা রেখে তো আমরা যেতে পারবো না, তুমি বাসায় একা থাকবে, এটা ঠিক হবে না। সো সে কি করলো যে আমাকে মোটামুটি জোর করে তার প্রেশার দিয়ে বাড়িতে নিয়ে গেল। তো ব্যাপারটা আমার কাছে খুবই রাগ লাগলো, যে আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছিল আমার ফ্রেন্ডের জন্য, কারণ ও এত একটা মানে কথাও দিয়ে ফেলেছিল, যাই হোক, তো মোটামুটি আমাকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমার বেশ রাগ লাগছে, আমার মনে মাঝে বেশ জেদ চেপে গেছে। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পর সবাই গল্প গুজব করছে, দেখা হচ্ছে। তো রাত 8টার মতো বাজে। এক সময় আমি ডিসাইড করলাম যে আমি বাড়ি থেকে চলে আসবো, একদম মুক্তাগাছা শহরে চলে আসবো আমার ফ্রেন্ডের পার্টিতে জয়েন করবো। এটা কি একদম অসহ্য লাগছিল জায়গাটা? একদম অসহ্য লাগছিল, কারণ মানে ঘটনাটা হচ্ছে গ্রামের বাড়িতে তেমন কোনো লোকজন নেই, আমার জাস্ট আমার দাদা দাদি থাকেন এবং আমার চাচা একজন শুধু থাকেন, আর বাড়িতে তেমন কোনো আমার আলাদা একটা বাড়ি, তো তেমন কোনো মানুষজন নাই। সো আমার সমবয়সী কেউ নাই, সো আমার একদম ভালো লাগে না বাড়িতে, সত্যি কথা যেটা। তারপরেও যেতে হয় মাঝে মাঝেই। তো আমি ভাবলাম যে চলে আসবো। তো যখন আমি চিন্তা করলাম যে চলে আসবো, সো আমি সাথে সাথে ঘর থেকে একা একা চুপি চুপি বের হয়ে পড়ছি। বের হওয়ার পর আমাদের বাড়ির লোকেশনটা হচ্ছে এরকম, গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি আমাদের ঘর থেকে বের হলেই জাস্ট রাস্তাটা পড়ে, কাঁচা রাস্তা থেকে 1/2 কিলোমিটার মতো হাঁটলে পাকা রাস্তাটা পাওয়া যায়, একদম আমাদের মুক্তাগাছা শহর পর্যন্ত যে রাস্তাটা, পাকা রাস্তা। তো আমি চিন্তা করছি যে কাঁচা রাস্তাটুকু আমি হেঁটে হেঁটে যাবো, তো তারপর যে এখানে পাকা রাস্তা আছে ওখানে হবে, সবসময় ভ্যান বা রিক্সা জাতীয় কিছু পাওয়া যাবে, তো ওইখান থেকে আমি চলে আসতে পারবো, সমস্যা হবে না। তো আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরছি। অনেক মোটামুটি গ্রামের 8টা রাত, তো মানে নতুন করে কিছু বলার নেই, অনেকেই জানে রাতে ঘটনাটা কি হয় গ্রামেতে, একদম নিঃশব্দ। তো আমি বের হয়েছি, প্রচন্ড অন্ধকার, সম্ভবত সেদিন অমাবস্যা ছিল। আমি বের হয়ে হাঁটার পর আমাদের যে রাস্তাটা আছে যে শহরে যাওয়ার, মানে পাকা রাস্তাটার সাথে যেখানে জয়েন হয়েছে, তো ওই রাস্তা থেকে কিছুক্ষণ হাঁটলে বিশাল বড় একটা বট গাছ পড়ে। তো এই পডকাস্ট নিয়ে অনেকেই অনেক রকম সময় কাহিনী শোনা যায়, বাট আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে একটা বেশি একটা যাওয়া হয় না, তো ওই ব্যাপারগুলো আমি জানি না। তো যেগুলো আমি পরে শুনছি হয়তো বা মানুষ একজনের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে ওই গাছটা নিয়ে। তো আমি হাঁটতেছি, গাছটার মোটামুটি বেশ কাছে চলে আসছি। তো হঠাৎ করে আমি একটু খেয়াল করলাম যে গাছটার নিচে কিছু একটা দেখা যাচ্ছে, সাদা টাইপের একটা বস্তু। তো আমার তো তখন মনে একটাই চিন্তা যে আমি কিভাবে শহরে আসবো, তো ওই ব্যাপারগুলো এত খেয়াল করতেছি না, আমি একদম হেরে যাচ্ছি। আমার মনে এখানে একটা টেনশন যে কখন আমি মুক্তাগাছা বসবো। তো যাই হোক, আমি হাঁটছি, একদম মোটামুটি গাছের কাছাকাছি চলে আসছি। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে গাছের নিচে সাদা কিছু একটা শুয়ে আছে, এরকম একটা মনে হচ্ছে, একটা মানে মানুষের আকৃতির টাইপের। আচ্ছা। তো আমি একদম এখানে স্টপ হয়ে গেলাম যে এটা আমি কি দেখছি, আমার নিজেকে বোঝাচ্ছি যে আমি এটা কি দেখছি। তো আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এটা আসলে দেখছি কিনা। তো আমি একদম দাঁড়ায় আছি। তো এরকম মানে এরকম জিনিসগুলো ফেস করলে যেরকম হয়, একদম আমি চেষ্টা করতেছি যে আমি এখান থেকে সরে যাবো, বাট আমি একদম পারতেছি না। আমি এক পা সামনেও যেতে পারতেছি না, এক পা পিছনে আসতে পারতেছি না, একদম স্টিল হয়ে গেছি। তো আর আমি মুখ দিয়ে শব্দ করতে যাচ্ছি বা চিৎকার করতে যাচ্ছি, বাট কোনো আওয়াজ বেরোচ্ছে না। আসলে এরকম এক্সপিরিয়েন্স করতে যেরকম হয় আর কি, আসলে আপনি জানেন যে ঘটনাগুলো কি হয়। তো আমি কি করলাম, তো এখানে দাঁড়িয়ে আছি, তো একদম লাস্টের দিকে তাকায় আছি। তো আমি আস্তে আস্তে যেটা খেয়াল করলাম যে ওই লাশের মানে সাদা কাপড় দিয়ে তো ঢাকা, একদম মুখটা খোলা। তো
ওদিকে তাকায় আছি, যেহেতু অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা খালি। হঠাৎ করে একটা আলো সৃষ্টি হলো, একদম মানে মানে লাস্টার ফেসের উপর একটা অলৌকিক ভাবে একটা আলো সৃষ্টি হলো। তো আমরা নরমালি যে মঞ্চ নাটকে যেটা দেখি যে এরকম কোন আর্টিস্টের উপর যে একদম যে ফ্ল্যাশ লাইটটা ফেলা তাকে যে ফলো করে আর কি, সেরকম এরকম টাইপের একটা লাইট তার মুখের উপর পড়ছে, এবং আমি স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস দেখলাম, একদম স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস। আমি জানি না এটা কতক্ষণ দেখছি, আমার মনে হচ্ছে অনেকক্ষণ সময় ধরে আমি সেটা দেখছি, বাট আমি দাঁড়ায় আছি, তো জানি না কি হইলো তারপরে। আসলে আমার মনে হয় তারপর আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আর কতক্ষণ দেখছি আমার ঠিক মনে ছিল না। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি যে ঘটনাটা হলো, যখন আমার সেন্স ফিরল আর কি, তখন দিনের বেলা যখন আমি সেন্স আমার আসলো, তখন যে ঘটনাটা ঘটলো সেটা আমার কাছে আরো বেশি ভয়ঙ্কর লাগলো। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার সামনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, যাকে আমি তাকিয়ে দেখে আপনি আবার দেখলেন যে সেই লোকটা আমার সামনে, একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওকে, মানে আমি যাকে লাশ হিসেবে দেখেছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা আমি আরো বেশি ঘাবড়াই গেলাম যে এটা আমি কি দেখছি। তো এরকম ব্যাপার যেটা হলো, তো প্রচন্ড ভয় পেলাম। তো আমার মনে হয় সাথে সাথে আবার মনে হয় আমি সেন্সলেস হয়ে গেলাম। তো আবার যখন সেকেন্ড টাইম যখন সেন্সলেস হলাম, তারপর যখন আবার আমার সেন্স আসলো, তখন দেখি আমার আম্মা আমার পাশে, আমি গ্রামের আমাদের বাড়িতে শুয়ে আছি। তো বুঝলাম গায়ে প্রচন্ড জ্বর অনেক। পরে আমি কষ্ট করে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা আমার কি হয়েছে বা? তো আম্মা বলতেছে যে তেমন কিছু না, তোমার জ্বর। মানে পরে যেটা আমাকে আম্মা বলছে যে তুমি যে প্রচন্ড ভয় পাইছিলা সেটা আমরা বুঝতে পারছিলাম, বাট তুমি যেহেতু মানে জিনিসটা মনে করতে পারতেছিলে না, তো সেই জন্য আমরা মনে করাই দিই না তোমাকে। যে ভাবছে যে ফাইন, যে দেখছিলাম একটা ভয় পাইছি, এটা ভুলে গেছি, সো এটা কিছু না। তো এরকম হওয়ার পর আমি জিনিসটা মোটামুটি একদম টোটালি ভুলে যাই যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটে আমার সাথে, যে আমি রাতে লাস্ট দেখছি এবং সেন্স হওয়ার পরে সেই লোকটা দেখছি, এগুলো টোটালি একদম আমার ব্রেন থেকে সেটা হয়ে যায়, আউট হয়ে যায় জিনিসগুলো। তো আসলে এখানে এই ফার্স্ট পার্টটাতে অনেকগুলো ব্যাপার খটকা লেগে আছে হয়তো বা, তো এইগুলো ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমার গল্পের সেকেন্ড, মানে গল্প না তো যেটা বলবো এটা এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সটা সেকেন্ড পার্টে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সো আমি সেকেন্ড পার্টটা শুরু যাচ্ছি। তো সেকেন্ড পার্টটা হচ্ছে পরের ইয়ারে, মোটামুটি এক বছর পর আমি আবার গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যাওয়ার পর ফার্স্ট ডেতে এবার একদম খুশি মনে গেছি আব্বা আম্মার সাথে, এবার কোনো রাগটা করে যাওয়া হয়নি, তো এবার খুশি মনে গেছি। তো তারপর যেটা হলো, ফার্স্ট দিন ভালোই কাটছে। পরের দিন যেটা হলো, দাদাদির সাথে গল্প করে পরের দিন সন্ধ্যার পর আমি, আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার চাচা সবাই মিলে বসে আছি। এমন সময় হঠাৎ করে জাস্ট বাইরে থেকে একজন ডাকছে যে আপনারা বাড়িতে কে আছেন, তাড়াতাড়ি একজন বাইরে আসেন। আচ্ছা। তো আমি বের হয়েছি, আমি আর আব্বা বের হয়েছি। তো আব্বা বের হওয়ার পরে যেটা হলো যে বলতেছে আপনারা একটু তাড়াতাড়ি আসেন, যে রাস্তার পাশে একটা লোক, বৃদ্ধ লোক পড়ে আছেন, তার খুব অবস্থা খারাপ, যে সম্ভবত খুবই কষ্ট হচ্ছে, তার সম্ভবত মারা যাবেন, তো আপনারা তো প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমি আর আব্বা দৌড়ে গেছি, সাথে সাথে আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথেই। তো রাস্তা থেকে যেটা দেখলাম যে একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন, খুব মানে কষ্ট হচ্ছে তার শ্বাস নিতে, এরকম অবস্থা, খুব মুখ দিয়ে গড়গড় শব্দ বের হচ্ছে। তো আমি মোটামুটি সায়েন্স স্টুডেন্ট, তো হাতটা একটু পালস ধরে দেখলাম, খুবই নর্মালি চলছে, মানে নর্মাল তো মানে খুবই আস্তে আস্তে চলছে, খুবই খারাপ অবস্থা। তো আমি আর আব্বা ধরাধরি করে আমাদের ঘরে নিয়ে আসছি, মাথায় পানি ঢালতেছি, হাতে পায়ে তেল মালিশ করতেছি। তো এর মাঝখানে আবার তাকে ডাক্তারের জন্য, তো যেহেতু গ্রাম সে তো তেমন কোনো ডাক্তার নাই, তারপরেও করলাম একজনকে, গ্রামের যে বাজারটা আছে আমাদের বনবাংলা, আমাদের গ্রামের নামটা হচ্ছে বনবাংলা, ওই বনবাংলা গ্রামের যে বাজারটা আছে সেই বাজারে একজন গ্রাম্য ডাক্তার আছেন। তো তাকে খবর দেওয়ার জন্য দৌড়ে একজনকে পাঠানো হয়েছে, আমার চাচা গেছেন তো তাকে দৌড়ে নিয়ে আসার জন্য। তো এর মাঝে আমি যেটা খেয়াল করলাম যে আমি পানি ঢালতেছিলাম আর কি, তো পানি ঢালার সময় হঠাৎ করে খেয়াল করলাম লোকটার পাঞ্জাবির পকেটে একটা ওষুধের বাক্স টাইপ একটা জিনিস আছে। তো ওই ব্যাপারটা, জিনিসটা আমার কাছে খুব পরিচিত মনে হলো, যে হয়তো আমি জিনিসটা কোথাও দেখেছি, এরকম মনে হতে লাগলো। তো যেটা হলো, তো আমি তখন লোকটা অসুস্থ, তাকে সেবা করবো এরকম চিন্তা ভাবনা করেছি। তো আমি ব্যাপারটা তো করলাম না, তো যাই হোক সেটা হতেই পারে, আমার পরিচয় থাকতেই পারে এরকম একটা জিনিস, এরকম মনে হলো। তো হঠাৎ করে তোর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, এর মাঝখানে আসলাম দেখলাম খুব খারাপ অবস্থা। তো ডাক্তার আসলো, ডাক্তার সব কিছুক্ষণ পরে তিনি মারা যান আর কি, আমাদের হাতে একদম আমাদের ঘরে তিনি মারা যান।
তো যেটা হইলো আর কি, তারপরেতে তার 2টা ছেলে ছিল, তার বাজারেই ছিল গ্রামে, তো তাদেরকে খবর দিতে হয়েছে যে তাদের আব্বা মারা গেছে। একটা বৃদ্ধ লোক আর কি, যে মারা গেলেন আমাদের হাতে একদম। তো যখন লাস্টে নিয়ে যাবে তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমার আব্বা আর কি, যে ওনার পাঞ্জাবি পকেটে যে আমি যে বললাম যে একটা ওষুধের বাক্স টাইপের একটা জিনিস দেখা যাচ্ছিল, সেটা বের করে আনলেন। বের করে আনলে বললেন, আমাকে বলতেছেন, রিফাত দেখো তো ওই জিনিসটা আমি যে হার্টে স্প্রেটা ইউজ করি এটা সেটা না। আসলে ঘটনাটা হচ্ছে আমার আব্বা একজন সিরিয়াস হার্টের রোগী। তো হার্টের রোগীদের একটা ইয়ে থাকে, যখন হার্ট অ্যাটাকের মতো হয় তাদের একটা স্প্রে থাকে, যে যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা থাকে না, সেটা জিপার নিচে স্প্রে করলে সেটা মানে বেটার হয়, মানে বেটার ফিল করে কোন পেশেন্ট। তো যাই হোক, আমরা মানে আব্বা বের করে আনলো যে তাহলে এটা কি সেটা না। আমি একদম তখন স্পষ্ট মনে হলো যে আমি কেন জিনিসটা আমার কাছে মানে পরিচিত মনে হইতেছিল, কারণ আব্বাও সেই একই সেম স্প্রেটা ইউজ করেন। তো তখন সেটা দেখার পরে আমি আর আব্বা দুজনের দিকে তাকায় আছি, মানে দুজনে একই সাথে একটা জিনিস ক্রস করলাম আমাদের মাইন্ডে, যে উনি হার্ট অ্যাটাকে মারা যাননি তো, এরকম একটা ব্যাপার আমাদের মনে হতে লাগলো। তখন পরবর্তীতে আমি যেটা শুনেছি যে উনি আসলে হার্ট অ্যাটাকেই মারা গিয়েছিলেন। তো এইটা শোনার পর আমার নিজেকে মানে অনেক সময় অপরাধী মনে হতে থাকে, যে কারণ একটা হার্টে স্প্রে ছিল, যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা ছিল তাহলে সেটা আমি মিস করতে পারতাম, ব্যাপারটা আমার নোটিস হয়েছিল, বাট আমি কোনো কাজ করতে পারি না। সেই জন্য আমার নিজেকে মানে বেশ দোষারোপ মনে হতে লাগলো, যেটা কি করলাম। তো যাই হোক, জন্ম মৃত্যু অবশ্যই আল্লাহর হাতে, এটা গড একদম নিজে হ্যান্ডেলিং করেন। তো এই ব্যাপারটা হওয়ার পর আমার বেশ মন খারাপ হলো। তো মন খারাপ হওয়ার পর যখন ওই সময় আর কি, যখন তার লাস্টে নিয়ে যাচ্ছে, সো আচ্ছা রাসেল ভাই, এই ব্যাপারে আমি একটু মিস করেছি। সেটা হচ্ছে যখন যে বললাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্সে, তখন যে লোকটার আমার যে ঘটনাটা ঘটলো, যে জ্বর হলো, তখন এরপরে কিন্তু আমি মাঝে মাঝে একটা স্বপ্নে একটা বৃদ্ধ লোকের ফেস দেখতাম। এই জিনিসটা আমি মিস করেছি আসলে, প্রায় একটা স্বপ্নে একটা ফেস দেখতাম। তো এই ব্যাপারটা আমি আমাকেও বলছিলাম যে আম্মা দেখো, আমি তো এরকম একটা ফেস দেখি। তো আম্মা বলছে যে স্বপ্নের ব্যাপারে এটার কি হবে, এটা তেমন কিছু না, আমাকে জাস্ট ইগনোর করছে। তো আমি চেষ্টা করলাম ইগনোর করতে ব্যাপারটা, বাট প্রায় আমি জিনিসটা স্বপ্নে দেখতাম আর কি, একটা বৃদ্ধ লোকের ফেস। তো যাই হোক, আমি আবার আগের একটু কাহিনীতে ফিরে যাচ্ছি। তো যখন তার লাস্টে নিয়ে গেল, তখন আব্বা আমাকে বলছে, রিফাত তুমি কি লোকটাকে চিনতে পারছো? মানে আমি তখন বললাম, দেখো আব্বা, আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে এত লোককে চিনি না, তো আমি তো ওনাকে চিনতে পারতেছি না। তো তুমি আসলে চিনতে পারতেছো না? আমি না আব্বা, আমি চিনতে পারতেছি না। তখন আব্বা আমাকে বললো যে ইনি সেই লোক যিনি, তুমি ঠিক মনে আছে তোমার 1 বছর আগে তুমি অজ্ঞান হয়ে গেছিলে বটগাছে নিচে, তখন তিনি তোমাকে তার বাড়িতে নিয়ে গেছিল এবং তোমাকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। দ্যাট মিন্স আপনি যখন চোখ খুলেছিলেন তখন এই লোকটিকেই তখন আপনি দেখতে পেয়েছিলেন। এক্স্যাক্টলি। ওকে, এবং এই লোকটিকেই আপনি স্বপ্নে দেখেন? হ্যাঁ, পরবর্তীতে আমি যেটা বুঝতে পেরেছি, এই লোকটিকেই আমি স্বপ্নে দেখেছি। এবং ভালো করে খেয়াল করেছেন তখন? হ্যাঁ, অবশ্যই। এবং খেয়াল করে দেখেছেন। আর তাহলে যে বটগাছের নিচে যে লোকটাকে দেখেছিলেন লাশ হিসেবে, এটা সেই লোকটা, এবং সেই লোকটাই আপনি সেই লোকটাই আপনাকে সামহাও বাসায় পৌঁছে দিয়েছিল, এবং 15 জুন ঘটনাটা ঘটেছিল, এবং পরের বছর ঠিক 15 জুনে এক্স্যাক্টলি। এবং এই যে ঘটনাটা ঘটে, যে লোকটা মারা যান, ঠিক 15 জুন তিনি আমাদের হাতে মারা যান। একদম মানে পুরোপুরি একই দিনে মারা যান আপনাদের ওখানে, একই জায়গায়, 1 বছর আগে। রাইট, তাকে আমি লাশ হিসেবে দেখেছি, এবং ঠিক 1 বছর পর তিনি আমাদের হাতে মারা যান। ওকে, সো জিবরান ভাই যদি কিছু বলতে চান এই ব্যাপারে? ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সেটাই, মানে অনেক অদ্ভুত কিছু ঘটে আমাদের চারপাশে। সো এরকম একটা ঘটনা শুনলাম। অবশ্যই देयर इज अ लेसन टू बी लार्नड हियर। তোমার আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ, কারণ আমি জানি না। সেটাই, মানে আমিও জানি না, তবে ব্যাপারটা একটু আজব। তো লাইফের সাথে somehow related হতেই পারে। সো এখন আমরা কিছু এসএমএস এ ফিরে যাই, এবং এসএমএস এর বেশ কিছু নাম এসছে। নাম মোটামুটি আমরা শোর মাঝখানে সিলেক্ট করে ফেলবো। আমাদেরকে এসএমএস করেছে কবরের মোমবাতি, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সহকারী ভ্যাম্পায়ার, টোকাই ভূত। হ্যাঁ, টোকাই ভূতটা বেশ মজার। হরিবল ম্যান এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও ফাহিম, আচ্ছা ফাহিমের এসএমএসটি একটু অন্য ব্যাপারে। তিনি বলছেন যে আমার সাহস দিন দিন বাড়ছে। দিস ইজ গুড, একদম। আচ্ছা, এই গ্রেভ অন 7th ফ্লোর, হ্যাঁ একটা এরকম একটা ইয়েও আছে, কি বলে মুভি আছে এরকম টাইপের, যে ভ্যানিশিং অন 7th স্ট্রিট না এরকম কি একটা মুভি আছে। হ্যাঁ, খুব ভালো, বেশ ভালো, বেশ ভালো। এটাতে হচ্ছে নিয়মটা হচ্ছে এরকম ধরনের যে সবসময় হাতে একটা মানে আলো রাখতে হবে, এবং কোনো আলোকে বিশ্বাস করা যাবে না যেটা মানে শুধুমাত্র সেটা ছাড়া যেটা আপনি হাত দিয়ে ধরে আছেন। মানে পুরো শহরটাই মানে দেখা যায় যে অন্ধকার হয়ে যায়,
আলো চলে যায় এবং একটা ডার্কনেস এসে মানে সব মানুষ হারিয়ে যাচ্ছে, হুটহুট করে সব মানুষ হারিয়ে যাচ্ছে, একসাথে সব মানুষ হারিয়ে যায় আর কি। এবং যেই মানুষটির কাছে আলো নাই সেই মানুষটি হারিয়ে যায়। যে কজন বেঁচে যায় দেখা যায় যে তার বিছানার পাশে হয়তো মোমবাতি ছিল। হ্যাঁ, তো আমি যেটা করি যে আমি এই স্টোরিটা জানতাম না, তবে আমার কাছে হচ্ছে আমার এই যে ডার্কনেস বা এই জিনিসটা এটা আমার খুব ভয় লাগে, যার জন্য আমি সবসময় বলি যে আমি টিভি অন করে রাখি। তো টিভি অন করে রাখি এই জন্য আমার এক সিনিয়র ভাই বলছে যে তুমি কি এটা এই মুভিটা দেখছো নাকি, এই মুভিতে এরকম একটা ব্যাপার আছে যে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়। তো আমি বেশি আলো জ্বালালে ঘুম আসে না, বা অন্য ঘরে কোনো বাতিটাতে জ্বলে যেহেতু ঘুম আসে না, সুতরাং আমি টিভিটা অন করে রাখি, টিভির যে আলো হয় সেই আলোটা। এবং হাতের কাছে অবশ্যই আমি মানে টর্চ লাইট টাইট সবকিছু নিয়েই ঘুমানোর চেষ্টা করি, মানে অন্ধকার কোনোভাবে হতে দেয় যাবে না। একদম। কি হয়েছে এটা শুনি না, একটু শুনি কি হয়েছে। এটা আমার বাসার ঘটনা, এটা নট আ বুদ্ধিস্ট স্টোরি, ইটস অ্যাকচুয়ালি মি আমার ফ্ল্যাটমেটের এক্সপিরিয়েন্স। ওকে, এটা শুরু হচ্ছে অনেক আগে। রিমেম্বার অনেক আগে বলছিলাম আমার একটা অ্যাটাক হয়েছিল আমার উপরে, ড্রিমের ভিতর ড্রিম। তারপর আমার ফ্রেন্ড রেজা, ইনসেপশন খুব খারাপ হবে। সো তারপর রেজার এক্সপিরিয়েন্স গুলো, আমার ফ্ল্যাটমেট আর রেজা তাদের উপর তলায় যে। সো লাস্ট এক মাস ধরে 2 সপ্তাহ আগে পর্যন্ত খুব খারাপ সময় যাচ্ছিল আমাদের ওখানে, কারণ আমি শুটিং এ চলে যেতাম, আমার ফ্ল্যাটমেট ওখানে হি ইজ বিন লিভিং দেয়ার ফর 22 ইয়ার্স ওই বাসায়, আর ওই ফ্লোরে একা থাকা শুরু হয়েছে প্রায় 3 বছর। কিন্তু এখন মধ্যখানে এমন পর্যায়ে চলে গেছে যে হি ওয়াজন্ট কমফোর্টেবল, ওকে, টু আ পয়েন্ট যেখানে আমাদের মানে সিরিয়াস ভাবে উল্টাপাল্টা জিনিস হচ্ছে আমাদের সাথে। অলওয়েজ ব্যাক অফ আর হেড, মানে কর্নার অফ আর আই দেখছি শেপস এন্ড ফর্মস সবসময় দেখা যাচ্ছে। সো একটা পয়েন্ট আসলো যেখানে আমি আর ও বসে এক সপ্তাহ আমি বাসায় ছিলাম, আমি বাসা থেকে কাজ করছিলাম। সো হতো কি যে আমার রুমে একটু বেশি প্রবলেম হচ্ছে এখন, মানে ধরে এমন প্রবলেম যে আমি এখন বারান্দায় যাই ঘুমাই। ওকে, এত ডিস্টার্ব করা হচ্ছে। সো আচ্ছা, এই ব্যাপারটা মানে যে ঘরে প্রবলেম সেই ঘর থেকে অন্য জায়গায় গেলে কি মোটামুটি বাঁচার একটা উপায় আছে, মোটামুটি একটা সলিউশন কি হতে পারে নাকি, নাকি বাড়িটাতেই প্রবলেম? ওটা আসছি এখন। আচ্ছা, এখন আমি যেহেতু আই স্টার্ট লিভিং আউট অফ মাই রুম, ওই রুমে যে ফ্ল্যাটমেটের রুমে সিরিয়াস প্রবলেম হওয়া শুরু করলো। মধ্যে হি হ্যাজ এ হিউজ বেড, সো আই শেয়ার কর্নার মধ্যে আমি ইয়েতে সারা কাজ করে ডিস্কো আউটসাইড। সো বসে আছি আমি, যখন ঘুমাতে যাই তখন ওর রুমে, যখন আমাদের প্রায় হতো কি রাত্রেবেলা মনে হতো যে কেউ হাতুড়ি দিয়ে চারদিকে বলের মধ্যে হচ্ছে। ওকে, মানে সিরিয়াসলি লাউড সাউন্ড। প্রথমে ঘুমিয়ে যেত, কোথায় আওয়াজ আসছে, তারপর একটু ঘুমিয়ে যেত, তারপর আমরা দেখতাম দরজায় যে কেউ আসছে নাকি। সো বাট এরকম না, একটা পয়েন্ট আসলো যেখানে আমাদের ওর রুম আর ঠিক পাশের রুমটার কোন দরজা নেই, হিউজ একটা রুম, ইটস লাইক 7,000 স্কোয়ার ফিট বাসা, আর অনেক বড়। হ্যাঁ, আর ওর রুমটা হচ্ছে একদম সেন্টার, আর ওর রুমটা হচ্ছে 500 স্কোয়ার ফিটের মতো। সো হিউজ, সো অনেক বড়, অনেক বড়। সো ওর হাফ রুম ইজ হিজ রুম and half the room is practice pad / recording studio আমাদের। সো পিটাতে একদম চারদিক দিয়ে। সো আমরা বলছিলাম যে আমাদের উপরতলা ছেলেটা ইজ লিটল মেসড আপ, ওর সাথে থাকে কিন্তু ও নিজেই জানে না, আর উপরে যা কাণ্ড কারখানা হতো we could take it. So what happened was that আমরা একদিন বারান্দায় বসে আমরা দুজন অনেক রকম জ্যাম করছি, করতে হঠাৎ we felt bad, and হঠাৎ করে দেখলাম যে আমাদের একদম করিডোরের শেষে যে something moved. And সেদিন ডিসাইড করলাম যে না, ইনাফ ইজ ইনাফ। কেমন দেখছিলেন, মানে ওই যে মুভ করে যে একটা হঠাৎ চলে যায় না পাশ দিয়ে এরকম, মানে জাস্ট কর্নার অফ ইউর আই সামথিং মুভড এন্ড ইউ ফিল দ্য প্রেজেন্স, মানে তুমি জানো যে এটা। আমি এখানে একটা কথা বলবো, মানে যে দেখাটা একটা ব্যাপার, কোনো সময় এরকমও হয় না মাঝে মাঝে যে মানে দেখছি না কিন্তু ফিল করছি আমার চারপাশে কিছু একটা আছে, এরকম ওই রুমের মধ্যে একদম ফিল করা যায় যে মানে আমি নিজে দেখছি যে এরকম হয় যে হঠাৎ করেই কোনো একটা জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে বা যাওয়ার সঙ্গে অস্বস্তি শুরু হয়ে যায়, একদম অস্বস্তি শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং ওই সময় যেটা হয় যে একটু শ্বাস নিতে কষ্ট হয় বা শরীরটা একটু খারাপ লাগে, মাসল স্টিফ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কেমন যেন মনে হয়, হাত এক্স্যাক্টলি, এবং মানে শুয়ে থাকা যায় না। একটা সময় দেখা যায় আমি একা জাস্ট বিছানায় উঠে বসে পড়েছি, এরকম ধরনের হয়। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টু মি, তাই না?
ট্রাই হয়, আমি তো তার জন্য সো এখন জিনিস হচ্ছে যে আই বিন স্টাডিং আপ আ লট মি এন্ড মাই ফ্যামিলি। সো আমরা ওটা দেখার পরে আমরা চেজ করে হঠাৎ উই ট্রাই টু ফিল আওয়ার ওয়ে থ্রু, দেখলাম যে উপরের তলায় উই ডাজন্ট ফিল রাইট। সো আমরা চলে আসলাম নিচের তলায়, আমাদের ফ্লোরে চলে আসলাম, তো আমরা 3 তলায় থাকি। দেন হোয়াট উই ডিড ওয়াজ আমরা বসে আমরা প্রিপেয়ার্ড আওয়ারসেলভস, যে প্রিপেয়ার করলাম কিভাবে, উই কেম অ্যাক্রস কতগুলো সার্টেন অবজেক্টস, ট্রায়াঙ্গুলার অবজেক্টস যেটা এনার্জি ড্র করে, অল ফর্মস অফ এনার্জি। সো এটা আমরা জানতাম না, অনেক পোয়েট্রি দেখলাম যে ইট অ্যাকচুয়ালি ড্রস এনার্জি, এভরিথিং। সো এটা আমি বলবো না জিনিসটা কি, বিকজ অফ আ সিম্পল রিজন যে আমি চাই না কেউ জানুক, বিকজ এটাকে মিসইউজ করা যায়, আর যদি ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট রাইট তাহলে কোনো প্রবলেম নেই। না মেস আপ হবে। ও তাহলে আবার মেস আপ হবে, তাহলে বলে দেওয়াই ভালো নাকি? তাহলে তো বলে দেওয়াই ভালো বোধহয়। না না কেউ জানে না হোয়াট ইজ দিস অবজেক্ট। ওকে, আচ্ছা এই ভাষাটা কোন জায়গায় বলা যাবে? আমার ভাষাটা, আমার ভাষা ধানমন্ডি। আচ্ছা, তার মানে ধানমন্ডিতে অনেক কিছু ঘটে এরকম, ধানমন্ডিটা মানে ভালো জায়গা। লেকের পাড়ে নাকি অনেক কিছু হয়, আমি তো লেকের, আমার বাসা লেকের পাড়ে, আমি তো ছাদে যেয়ে বসে এই বিষয়ে ধানমন্ডি সেটাই। এবং আশেপাশে এরকম ধরনের অনেক ঝামেলা আমাকেও ফেস করতে হয়। I'll tell you the surprise in the end. তারপর আমরা we prepared ourselves. এটা হচ্ছে রাত 11টার সময়। So by the time we prepared, আমাদের ক্যান্ডেলস নিলাম, আমাদের সবকিছু নিলাম, আমরা বললাম যে উপরে যে আমরা চারতলা যে we'll fix this up. যে ফ্ল্যাট ওর কাজিন, ফ্রেন্ডের কাজিন, ওর সাথে কথা বলে উইল ডিসকাস দিস। লিসেন, তুমি জানো না, আমরা জানি, বিকজ উই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং দিস। ওর সাথে বসে কথা বলবো। সো আমরা উঠে আসছি আমাদের জিনিসপত্র নিয়ে, উঠে আসতে উই ফেল্ট ব্যাড, উই স্টার্টেড ফিলিং রিয়েলি ব্যাড, খুবই খারাপ লাগছে আমাদের। রাখার পরে একটা পয়েন্ট আসে যেখানে আমাদের মানে আমি জানি না, আমার ইরিটেশন শুরু হয়ে গেছে, একদম ফাটা ইরিটেশন, মানে আই ক্যান্ট স্ট্যান্ড এনিথিং। সো বাসাটার যে রুমটা, মাই ফ্ল্যাটমেট স্টেজ ইজ এট দ্য সেন্টার অফ দ্য হাউস, বাসার সেন্টার। আর ওই ছেলে থাকে, ওর দ্যাটস ইজ টিভি রুম আপস্টেয়ার্স, যেখান থেকে ওই যে রিমোট না, রিমোটের ব্যাটারি খোলা, বাট এটা আমরা আগে শুনেছিলাম। সো আমরা উঠে আসছি আস্তে আস্তে, আর বিরাট বাসা তো, সো ওই রুমের পাশে আবার জানলা আছে ভিতরে দেখার জন্য। সো উঠে আসতে আসতে ওর নাম নিচ্ছি আমরা, ওয়ার আর ইউ, কারণ উঠে যখন পাশ দিয়ে আসলাম ওই রুমে, দেখলাম যে আমি ও সোফার মধ্যে ঘুমিয়ে আছে। সো এন্ড ভিতরে একটা মাম্বলিং আওয়াজ আসছে, কি যে কথা বলছে অথবা কিছু ঘুমের মধ্যে ডিসাইড করতে পারছি না। ও আমি একদম ক্লিয়ারলি দেখছি, মানে হি ডাজন্ট মুভ, মানে হিজ সাউন্ড স্লিপ, কোনো আওয়াজ নেই, মানে মুখ নড়ছে না কিছু না, বাট আওয়াজ আসছে। সামুজি ভিতরে কে বসে আছে, বললাম জাস্ট ওয়েট। ও হেঁটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, মানে ফ্ল্যাটে ওয়েট, he's here, take a look. So দুই দেখলাম, ও আমাকে জিজ্ঞেস করলো where is that noise coming from, দেখো তো। আমি ভিতরে তাকায় দেখলাম বিরাট রুম, একটা মানুষ নেই। So আমি ওকে ডাকলাম, এই লিসেন উই আর হিয়ার। ও ঘুম থেকে ওঠে না, আর আওয়াজটা হয়ে যাচ্ছে। So I must just go and check, irritated, just go and check. আমি একটু পুশ-আপ করলাম ওকে, he got pissed at me. রায় কি, he's younger than me, he's 22. ও আমাকে ছিল, ওর জীবনে আমাকে ছিল না, কি মনে হচ্ছে নিজে জানো কেন। সে দরজায় যে ঢুকতে চায় আর ঢুকছে না, উনি এইভাবে করে। তো দাঁড়ায় আসছে, আমি জানলার কাছে দাঁড়ানো, আমি বলছি যে কি ঢুকো, সাথে সাথে বলছে নিজে ঢোকার চেষ্টা করো না। ও শুয়ে আসছে, আমি যে যখন ঢোকার চেষ্টা করলাম, I'll do it myself, পুরো একদম হাত দিয়ে সরাই দিলাম। ঢুকতে যে আমি ঢুকতে পারছি না, I felt মানে as if মানে কেউ মনে একটা বাবল র্যাপ থাকে না এরকম, কেউ জানি পুশ করছে এরকম। আমি যখন ঢুকতে না পারি, হি গট পিসড এট মি, আমি পারছি না, আমার উপর চিল্লাও করতে করতে, মানে ও আমাকে বলছে যে যাও না বলে ধাক্কা দিল আমাকে, ভিতরে না পাশে। আমি দরজা যে বাড়ি খেয়ে আই লস্ট মাই টেম্পার। আমরা দুজন মানে ফাইট শুরু করেছি ওখানে। এই যে এই ঘটনাগুলো আপনারা আগেও বলেছেন যে মানে যে মেজাজ খারাপ হয়ে যায়, ঝামেলা হয় অনেক সময় এরকম, মানে মারামারি অনেক দূর পর্যন্ত চলে যায়। আমরা তখন নিশ্চয়ই মাথায় অন্য কোনো চিন্তা নাই যে গন্ডগোলটা কেন হচ্ছে বা কি হচ্ছে, কোনো ধরনের কোনো চিন্তা নাই। অল আই নো ইজ দ্যাট একটা পয়েন্টে গেল যেখানে আমি রিয়েলাইজ করলাম যদি আমি যদি ওর সাথে একটু কথা বলি, আই স্টার্ট হিটিং হিম। এই তো ও মানে ওই হয়ে পৌঁছে গেছে। I just pushed him aside, I just walked.
আমি হেরে চলে যাচ্ছি, আমার পিছনে চিল্লাচ্ছে কাম ব্যাক হিয়ার, ইফ ইউ গট দ্য বলস কাম ব্যাক হিয়ার, চিল্লাচিল্লি করছে। সো আমি হেঁটে, আর ইউজুয়ালি কি হয় মানে একটা ফ্লোরের মানে অর্ধেক সিঁড়ি নেমে ঘুরে আবার নামে, সো একটা থেকে একটা বাসায় যেগুলো হয়। সো আমি হেঁটে যে মিডল ফ্লোরে আসলাম, নেমে এভরিথিং আমি যা কিছু ফিল করছিলাম ইজ অল গন সেকেন্ডের মধ্যে। আমি তাকাই আছি, what the hell happened? মানে আমি জানলাম না আমি কেন চিল্লাচিল্লি করলাম, কিছু না, ঠিক আছে। আই এম ওয়েটিং ফর হিম, মাই ফ্রেন্ড। ও আসুক, চিল্লাচিল্লি করতে করতে ও দেখি নামছে আমার সাথে গালাগালি করতে, পুরো একদম ফুল ব্লোন বাপ মা তুলে গালাগালি করতে করতে ভেরি নিউ থিংস। আস্তে আস্তে এসে ঠিক আমার সামনে দাঁড়ালো, চুপ। তার মানে ঝামেলাটা উপরে ছিল। হ্যাঁ, ও আমার সামনে দাঁড়ালো, আমরা যে জিনিসগুলো নিয়ে গেছিলাম উপরে, কথাগুলো, ক্যান্ডেলস আর আমাদের অবজেক্টস, ও জাস্ট একটা নিল, হোয়াট আর দিস ডুইং ইন মাই হ্যান্ড। ওর কোনো রিকলেকশন নেই এটা, মানে মসিদ আমরা না উপরে যাচ্ছিলাম, মসিদ আমি যে বললাম তখন ম্যাচড আপ, লেটস গো, তোরাই নামলাম নিচে, ঠিক আছে এখন উপরে যাওয়া যাবে না, আমরা জানি দ্য সোর্সেস আপস্টেয়ার্স, এখন কি করবো, ঠিক আছে এখন লেটস লিসেন, আওয়ার রুম ইজ দ্য ওয়ান যেটা আমাদের প্রোটেকশন দরকার, আমাদের রুমটা। সো আমরা আমাদের রুমটা প্রোটেক্ট করি। সো আমাদের অবজেক্টস গুলো আমরা আমাদের রুমের চারপাশে দিলাম, পুরো একদম ফোর কর্নার্স চারদিক দিয়ে কভার করে দিলাম। কভার করে আমি বললাম যে ঠিক আছে রুমের দরজাটা লক করে দিই। বাইরে দিয়ে আমাদের দরজায় দুটো রুম, একদিকে এক্সিট একদিকে এন্ট্রি, দুটোই বন্ধ করে দিলাম। বন্ধ করে আমরা যে বারান্দায় বসে উইথ জানি আমরা যে দুটার কাছাকাছি, দুটা আর দুটা খেয়াল করি ঠিকভাবে। বসে থাকতে থাকতে হঠাৎ করে উই হার্ড এরকম নক। সো আমরা বাইরে আছি, আই থট দ্যাট বাইরে থেকে আওয়াজ আসছে জানলা বাইরে, তো দেখি না বাড়ছে। তারপর আমরা দৌড়াইতে, আমি বললাম যে দেখো দরজা কেউ আসছে, ওই বলছে না না আসলে আমাদের আবার জোরে ডাকবে, বেল দিবে না, বড় যাই। আবার বাজাচ্ছি উইথ জ্যামিং, 5 মিনিট পরে আরো জোরে যাওয়া আওয়াজ আসলো, দেখে আসি কে। আমরা সোজা গেটের কাছে চলে গেলাম, আমাদের মেইন গেটের কাছে যে দেখি যে কেউ নাই, someone's playing a joke। তারপর ধাম 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 করে আওয়াজ, আমরা দুজনে পিছিয়ে তার দেখলাম যে ওই রুমটা থেকে আওয়াজ আসছে, যে রুমটা আমরা লক করলাম। তখন উই গট স্ক্যার্ড, এবং ওই রুমের মধ্যে কেউ নাই, মানে থাকা সম্ভব না, বাইরে দিয়ে লক করে, এবং কারো ওই রুমের মধ্যে থাকা সম্ভব না, কিন্তু ওই রুম থেকে বারবার ওইরকম শব্দ আসছিল, এবার জোরে জোরে। আমার যখন কাছে যে খুলতে যাবো তখন এমন জোরে যাওয়া ছিল, মানে আর খোলা সাহসটা করেননি এবং উচিত না সেটা। একটা জিনিস যদি আমি জিজ্ঞেস করি যে মানে কোন একটা জায়গায় যে পৌঁছানোর পরে মানে কিভাবে আসলে বুঝতে পারেন যে মানে আপনার মানে এটা হয় যে ভৌতিকদের সবসময় বলা হয় যে সবার আগে আপনি ফিল করেন, সো কি মানে ফিলিংটা কিরকম, বা কি থেকে বুঝতে পারেন যে হ্যাঁ এখানে একটা কিছু থাকতে পারে, মানে আপনার কি চেঞ্জ হয় মুহূর্তের মধ্যে? চেঞ্জ হয় যেটা মুহূর্তে না, মানে প্রেজেন্স। কয়েক সময় এটা অনেকে হয় যে তুমি বসে আছো, ইফ সামওয়ান যদি কেউ তাকায় থাকে তোমার দিকে, তুমি জানো না কে তাকায়, ঘুরে দেখো না কেউ তাকায় নাকি, এন্ড সামটাইমস ইউ ক্যাচ দ্য পারসন, ইউ ফিল ইট, তুমি ফিল করছো। হ্যাঁ, আমাদেরকে কেউ লক্ষ্য করলে বা একভাবে তাকিয়ে থাকলে আমি ডেফিনেটলি সেটা বুঝতে পারবো। ইন্টেন্সিটি করো প্রায় 20 টাইমস। আর মনে করো যে ডিরেকশনাল না, যে এন্টায়ার সেন্স ইজ অ্যারাউন্ড ইউ, মনে হয় যে তোমার চারপাশে একটা, মানে I can describe it properly. আমার যেটা হয় কি, আমার মনে হয় যে হ্যাঁ someone is watching, আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে নিঃশ্বাসটা নিতে কেমন যেন কষ্ট হয়, মানে কেমন যেন খুব ভারী হয়ে যায় পরিবেশটা, আমার এরকম ধরনের যেটা যে আমি ডিরেকশন বলতে পারি একটু, আচ্ছা, যে কোন দিকে আছে এটাও বলতে পারেন। ফিল সার্টেন প্লেসেস, যে এখান থেকে না এখানে, অথবা দ্যাট ওয়ে, কিংবা একটা মানে আই ফিল দ্যাট, একটা ফিল দ্য এনার্জি। অ্যাকচুয়ালি সবাই পারে এটা, কিন্তু আমি যাই না, মানে আমরা শুনি না, আমরা কেউ চাই না অনেক কিছু ফিল করতে, বিকজ সায়েন্স হ্যাজ টেকেন ওভার আওয়ার লাইফ সো মাচ দ্যাট আমরা বেসিক সায়েন্স থেকে ভুলে যাই যে আমরা হচ্ছে সোর্স অফ এনার্জি।
ওকে, আমি কিছু এসএমএস পড়ে ফেলি এর মাঝখানে। আমাদেরকে এসএমএস করেছেন ব্ল্যাক ডেথ, এসএমএস করেছেন জাহিদ বাড্ডা থেকে, এবং এসএমএস করেছেন আচ্ছা তিনি তার জীবনে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই বলবো ভূত এফএম @radiofurti.fm এ পাঠিয়ে দিন, অথবাই আমাদের এসএমএস করেছেন। এবং আমাদেরকে ইউসুফ এসএমএস করেছেন, ইউসুফ মামুন এসএমএস করেছেন আমাদেরকে ভূতের বাপ। ওকে, ফরহাদ এসএমএস করেছেন, আমার দাদা নানা বাপ, সুজন এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন পাগলা ভূত এসএমএস করেছেন, এসএমএস করেছেন অন্না উত্তরা থেকে, এসএমএস করেছেন শামীম ময়মনসিং থেকে, এসএমএস করেছেন পরশ, এছাড়াও এসএমএস করেছেন ফ্র্যাঙ্কেনস্টাইনের ব্রাইড, এবং এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস খুব সহজেই পাঠিয়ে ফেলতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট ব্রেক নেব, ফিরে আসছি একটু পরেই, এবং সেই পর্যন্ত স্টে টিউন টু রেডিও। রাইট, এত রাত্রে যদি প্রশ্ন করেন কে ওখানে, তাহলে উত্তর পাবেন একটাই, সেটা হচ্ছে ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম, এবং সেই সাথে রয়েছেন ভৌতিস্ট এবং আমাদের আজকের গেস্টরা, এবং তারা আপনাদের সাথে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করছেন। এক্সপেরিয়েন্স চাইলে আপনারাও শেয়ার করতে পারেন, এবং সেই জন্য যেটা আপনাকে করতে হবে, আপনাকে এসএমএস করতে হবে, লিখে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের এসএমএস করেছেন মুর্দা ফকির খুলনা থেকে, এছাড়াও বাদশা ভাই এসএমএস করেছেন আমাদেরকে, 13 নাম্বার ঘোস্ট আমাদের এসএমএস করেছেন, 88 নাম্বার ফুর্তি ভূত এসএমএস করেছেন আমাদেরকে, পানি আচ্ছা পেতনির জামাই আমাদের এসএমএস করেছেন, এছাড়াও ডেভিলস অ্যাডভোকেট এসএমএস করেছেন। ডেভিলস অ্যাডভোকেট নামে একটা কিন্তু মুভিও রয়েছে, খুব ভালো। ইন্টারন্যাশনাল ঘুমন্ত ভূত আমাদের এসএমএস করেছেন, ভূতের অশান্ত মমি আমাদের এসএমএস করেছেন, মানে মমি হবে আর কি, এটা বুঝতেই পারছি। আমাদেরকে এসএমএস করেছেন ভীতুভূত, এটা খুব মজার নাম একটা পাইছি, ভীতুভূত। সো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু নাম আসছেই। আর এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন উদয়, তিনি তার এছাড়াও পল্লব এসএমএস করেছেন, এবং লাশ এভিল আমাদের এসএমএস করেছেন। ডিজে ভূতও আছেন এর মধ্যে, এবং কালো ভূত আছেন। সো আপনারা এখনই জানতে পারবেন। জীবন ভাই, এখানে তো বেশ কয়েকটা নাম দেখতে পাচ্ছি আমি, তো এখানে আপনি বলছিলেন টোকাই ভূতের কথা নাকি? হ্যাঁ, টোকাই ভূত না? টোকাই ভূত আপনার যদি পুরস্কারটা পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল করে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা আমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা আমরা নেক্সট শোতে জীবন ভাইয়ের কাছে দিয়ে দেবো, এবং আপনার কাছে আপনার গিফট পৌঁছে যাবে। আপনি যেটা করবেন, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং এই টোকাই ভূত এই নামটা উল্লেখ করবেন, করে আমাদের ইমেল করবেন ভূত এফএম BHOOTFM@radiofurti.fm। সো টোকাই ভূত আজকে হচ্ছে মানে বিজয়ী হয়েছেন আর কি, তাদের সুন্দর নামটার জন্য। সো টোকাই ভূত, কংগ্রাচুলেশনস। আর যাই হোক, আমরা আবারও এসএমএস এর ঘটনায় ফিরে যাই, এবং তার আগে আপনি বলছিলেন কিছু, যে আপনার আরো কিছু ঘটনা আছে, মানে দু একটা বলতে চান? জি। তো একটা আছে যে আমি বলতেছিলাম আপনার ফুপির ব্যাপারে। আপনার নামটা একবার বলতে হবে। আমার নাম তুরাজ ফারজাদ হক, রাইট, ফ্রম গুলশান। রাইট, তো দিস ইজ অলসো স্টোরি অনেক আগের, হয়তো 20 বছর বা 20 বছর বা বেশি হইতে পারে এরকম আগে। তো আমার দুই ফুপু, ওনারা যাচ্ছেন ইয়াতে ডক্টরের কাছে, চোখের ডক্টর, এলিফ্যান্ট রোড ফ্রম আরামবাগ। তো এলিফ্যান্ট রোড যখন পৌঁছেছেন, একজন ফুপু গাড়ি থেকে নামলেন, এবং উনি জানে যে গাড়ি থেকে যখন নামছেন দেখেন যে আরেকজন নামতেছে না। তখন তাকে দেখেন উনি গাড়ির ভিতরে চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক সূরা বা দোয়া অনেক কিছু পড়তেছে। সো দে নিউ যে এটা হচ্ছে একটা সাইন, যে যখন ওনার উপরে জিন আসে, তারা জানতো ওনার উপরে জিন আসে। জিন আসার সময় অথবা জিন আসার আগে উনি এরকম করেন, যে কাঁদতেছে, কনস্ট্যান্টলি কাঁদতেছে অনেক, আর কি যেন অনেক ফাস্ট পড়তেছে, প্রবাবলি সাম সূরা আর দোয়া টোয়া কিছু একটা হবে। তো এখন এই অবস্থায় ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না, তো তাকে ফেরত নিয়ে গেছে বাসায়। ওনাদের তখন যে কেসটা ছিল, তো তারা খুব খুশি হয়েছে, জিন আসতে খুব খুশি হয়েছে, দে ক্যান আস্ক স্টাফ টু দ্য জিন এটসেট্রা। তো বাসায় সবাই ডাকছে যে আসছে, উনি আসছে, আসো গ্রিট করো। তো গাড়ির কাছে গেছে, উনি এখন গাড়িতে বসা, এবং ওই অবস্থায় কাঁদতেছে আর কি পড়তেছে। তারা যা সালাম দিছে, কোন রিপ্লাই নেই।
আবার সালাম দিতেছে, কথা বলতেছে, কিছু বলে না। ওনারা বলে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, ভিতরে আসেন। তাকে 3-4 মিনিট টাইম ভিতরে আনতেছেন। যখন আনতেছে তারা বলে যে বডি একদম পাথর মতো ভারী হয়ে গেছে, নর্মালি মুভ করা সম্ভব না, ভেরি হেভি। তো টেনে নিয়ে আসছে ভিতরে। মানে এই ওজনটা পুরোপুরি সবাই ফিল করতে পারছেন যে উনি ওনার যেরকম ওজন সেরকম ওজন না, তার চেয়ে অনেক বেশি, ওয়েটটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি ওয়েটটা। ওকে। তো যখন রুমে আসছে, বসেছে, তো তখন অনেক কাঁদতেছেন, চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক স্পিডে কিছু একটা পড়তেছে। হঠাৎ শেষ, স্টপ, সে বলে আসসালামু আলাইকুম। ওকে। ফুপুর ভয়েস ইজ নর্মাল, নর্মালি বলছে আসসালামু আলাইকুম। আমার মা, চাচি, দাদি, ফুপি, অন্যরা ছিল, তারা বলছে ওয়ালাইকুম সালাম। এখন একজন প্রশ্ন করতেছে, একজন বলে যে তার আত্মীয় বা তার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করছে যে ওর ব্যাপারে কিছু একটা বলেন। যে এতক্ষণ কাঁদতেছিল সে এখন এরকম হাসা শুরু করছে, কন্টিনিউয়াস এন্ড ভেরি অ্যাবনর্মাল। সাধারণ মানুষ এরকম হাসবে না, হাসতেছে হাসতেছে হাসতেছে, মানে শেষ নাই। আবার আরেকজনের প্রশ্ন করে যে তার ব্যাপারে কিছু হোয়াট ইউ থিংক বা কিছু একটা বলেন, এখন আবার কাঁদতে শুরু করছে। তো এক একজনের ব্যাপারে এক এক রেসপন্স সে করতেছে। সো এটা খুব উইয়ার্ড। আর ওইখানে যারা ছিলেন আমার আম্মা, তারা তো ভয়, অবস্থা খারাপ, যে কেসটা কি, এরকম তো জীবন নর্মাল একটা বয়স্ক মহিলা, সে তো এরকম ফাজলামো করবে না কখনো, এটা হতেই পারে না। হ্যাঁ, তো হঠাৎ করে এইসব হইতেছে, হাসতেছে কাঁদতেছে, এক প্রশ্নের জবাব হিসাবে হঠাৎ করে ফেইন্ট, বিছানা উপরে শেষ। কিছুক্ষণ পরে যখন আসলো, বলে যে কি হয়েছে, মানে উনি কিছু জানি না। তখন পানি টানি খাওয়াইছে। সো বেসিকলি দ্য স্টোরি এন্ডস ওভার হিয়ার, বাট দিস ইজ আ স্টোরি হুইচ আই থিংক ইজ পজেশন, যে তারা পুরো পজেস করছে। রাইট। আচ্ছা, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে যারা 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 এরকম পজেসড হন, তারা কেমন ফিল করেন? তারা কি আসলে চান যে এরকম সঙ্গে থাকুক সবাই? মানে ম্যাক্সিমাম কি মনে হয় আপনাদের ফ্যামিলি? কিন্তু অনেক স্টোরি আছে, আমি যেগুলো আজকে তো সময়ের অভাবে সবগুলো বলা হলো না, বাট এরকম অনেক জনের এরকম অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো কি মনে হয়, তারা কি হ্যাপি যা হচ্ছে তাদের সাথে এরকম কিছু নিয়ে? ওয়েল, বেসিকলি আমি যেটা বুঝতে পারছি, এন্ড আল্লাহ নোজ বেস্ট, তা হচ্ছে যে হয়তো এনাদের অনেকেরা তারা জানে যে ওনাদের সাথে এসব হয়, বা জিনের কোনো একটা কানেকশন, অ্যাফিলিয়েশন কিছু একটা আছে, বাট যখন অ্যাকচুয়ালি তাদেরকে পজেস করে ফেলছে, ওই মুহূর্তেটা দে ডোন্ট হ্যাভ দ্য সেন্স যে কি কি কাজ করতেছে। হয়তো কিছুটা ভাঙছে, সে জানে না ভাঙছে, অবস্থা হচ্ছে এটাই। অলসো আমি বলছিলাম আমার ফ্রেন্ডের ঘটনা, যে বুয়াকে মারছে পানি। আমার ফ্রেন্ড নাম অনি যখন মারছে, সে বলছে মরিস মারছে। আফটার জিন বলতেছিল, আফটার এট দ্য এন্ড অফ দ্য ঘটনা, জিন বলছে ঠিক আছে আমার এখন যেতে দে, রাস্তা করে দে। সো দে মুভড, যা সামনে ছিল তারা সাইডে চলে গেছে, তো জিন বের চলে গেছে, মানে যা মনে হয়েছে। আর বুয়াটা নর্মালি আবার শুয়ে গেছে। তো আফটার দ্যাট এসব জানে না যে কি হয়েছে। তো বোঝা যাচ্ছে যে হয়তো ওই সময়টা তাদের মাথায়। আপনি পাকিস্তানের একটা ঘটনা বলছিলেন, রাইট? এটা হচ্ছে আমার একজন আঙ্কেল, আফতাব আঙ্কেল, হি ইজ অলসো রেগুলার লিসনার, ওনার থেকে শুনতেছিলাম। তো এটা হচ্ছে, আমি শিওর না, হয়তো বলুচিস্তান বা এইসব জায়গায় পাহাড়ি এলাকার ঘটনা। ওই এলাকার অবস্থা হচ্ছে এমন যে মনে করেন এখানে একটা বাসা আছে, 5-6 মিনিট বা 10 মিনিট রাস্তার পরে আবার একটা বাসা, একদম খালি সুনসান, মানুষ খুব এমনি কম। সো এমনি সাইট সিইং এর জন্য তারা গেছে পাহাড় টাহার উপর। এন্ড যখন ফিরত আসতেছে সন্ধ্যা বা সন্ধ্যার পরের টাইমে, রাইট, ওনার ফ্রেন্ড দুইজন আগে আগে যাচ্ছেন, উনি পিছিয়ে আছেন। হঠাৎ করে ওনার বেল্টওয়ালা যে স্যান্ডেল, বেল্টটা খুলে গেছে বা ছিঁড়ে গেছে, কিছু একটা এমন হয়েছে। ওকে, সো হি ওয়াজ ফিক্সিং ইট। কিন্তু সামনে যে ফ্রেন্ডরা যাচ্ছে, উনি আর বদর করেন, ওদেরকে ডাকে নেই। ঠিক আছে, ওরা যেতেছে, যাক আমি ওদেরকে জয়েন করব। তো যখন বাই দ্য টাইম হি ফিক্স হিজ জুতা, ফ্রেন্ডরা অলরেডি নেমে চলে গেছে। তো উনি এখন নামতেছে ওই পাহাড়ের মধ্যে, যেখানে এমনি মানুষ নেই, তারপর আবার পাহাড় উপর দেখে যে একটা পাথরের বাসা, পাথরটাতে দিয়ে বাসা বানানো, কোন মানুষ নাই। তো উনি চিন্তা করছে এখানে বাসা, তো উইয়ার্ড একটা অবস্থা। দেখে যে দুইটা বিড়াল, আর হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাত বের হয়েছে, দ্য হ্যান্ড ইজ ফুল অফ হেয়ার, পুরা কালো আর লোম দিয়ে ভর্তি। একটা বিড়ালকে টান দিয়ে ভেতরে নিয়ে নিল। উনি এটা দেখে অবাক হয়ে ঘাবড়ে তাড়াতাড়ি নিচে চলে গেছে। নিচে ওনার ফ্রেন্ডকে বলতেছে যে উপরে কেউ থাকে নাকি? ফ্রেন্ড বলতেছে না, কেউ তো থাকে না। বলে কেন, তুমি কিছু দেখছো? সে বলছে হ্যাঁ, আমি এরকম দেখলাম, বিড়াল টান দিছে। তখন সে ফ্রেন্ডটা বলতেছে আত্মা,
বাট হোয়াট উই বিলিভ আত্মা তো হইতে পারে না, হয়তো জিন হবে। আমি বলতেছি তুমি যদি আরো বেশি সময় এখানে থাকতে হয় তোমার মেরেও ফেলতে পারতো। রাইট, কিন্তু একটা কিন্তু অদ্ভুত ব্যাপার যে একটা খোলা এরকম জায়গায় একটা পাথরের বাড়ি এবং মানে সত্যি মানে এরকম যে হাত হঠাৎ করে মানে এই জিনিসটা দেখলে না কেমন একটা কেমন ফিল হয় না, মানে এই ব্যাপারটা খুবই উইয়ার্ড। যাই হোক, আমাদের হাতে একেবারেই সময় কম এবং জিবরান ভাইয়ের ঘটনার শেষে চলে এসেছিলাম আমরা, সেটা শেষ করতে হবে কারণ হাতে একদম সময় কম। আমরা এটা দিয়ে আজকে শোটা শেষ করে ফেলবো। তো জিবরান ভাই একটু শেষ করে ফেলেন আপনার ঘটনাটা লাস্টে। আমরা ছিলাম আপনি তো বলেন দরজা ধাক্কা দিচ্ছিল এবং ধাক্কাটা অনেক জোরে হচ্ছিল একসময়, মানে খুব বেশি শব্দ, এবং আপনারা দরজার কাছে গিয়ে মনে করলেন যে না এটা খোলা ঠিক হবে না, এরকম জায়গায় ছিলাম। ঠিক না, মানে তখন মানে আমাদের কারো সেন্স ছিল না যে দরজাটা খুলে দেখবো ভেতরে কে, এত জোরে কন্টিনিউস হচ্ছিল ধাপ 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 ধাপ, মানে ভেতর থেকে উই নিউ, আমরা জানতাম যে ভেতর থেকে মানে আমরা লক করে দিয়েছি। তারপর আমরা আমার পিছনে ফ্ল্যাটমেট দাঁড়ানো, ও ইয়াং যেহেতু সো ও কি করলো যে ও আমার পিছন থেকে দৌড় মারলো, কারণ আরেকটা দরজা ছিল, মনে করছে ওখান থেকে যে অন্য কিছু করবে। সে ওদিকে যাওয়ার পর জেব দৌড়াই চলে গেলাম ওদিকে, যে দেখি যে ওই দরজায় একদম দাম 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 বাড়ি মারছে, মানে আমাদের দুপাশে দু দরজাতে এখন বাড়ি পড়ছে, কারণ ওদিক দিয়ে তো আমরা শুনতে পাচ্ছি না। এখন এদিকে সে ও মনে হচ্ছে এদিক দিয়ে যে সে খুলে ফেলবে। এইদিকে যখন আওয়াজ হচ্ছে আমরা দাঁড়ায়, আমাদের তো কারো সাহস হচ্ছে না এখন আর বেরোনো। তারপর কি করবো আমরা, ঠিক আছে এখন কিছু করার নেই, বসে থাকি আমরা ভেতরে, বারান্দায় যে বসে থাকি, বসে অনেক, এটা প্রায় 20 মিনিট অলমোস্ট নন স্টপ 20 মিনিট চললো আওয়াজটা। বাইরে দেখি তখন মানে ঝড় আসা শুরু করছে, তখন ওই যে রাত্রেবেলা। এটা কি মানে যখন এরকম ঘটনা ঘটে, আই ডোন্ট নো, বাট মনে করেন যে একটা ফ্লোর এরকম ঘটছে, তো তার যে নেক্সট যে মানে এক্স্যাক্টলি ওরা কি শুনতে পায়? এক্স্যাক্টলি উই থট এত জোরে আওয়াজ হচ্ছে যে উই থট, কারণ আমি ড্রাম বাজালে যত জোরে আওয়াজ করি রাত্রেবেলা তার থেকে বেশি জোরে আওয়াজ। আর আমরা মনে করছি যে পাশে ফ্ল্যাটে কমপ্লেন করবে, ইয়ে করবে, তারপর মানুষ হিসেবে উইল হ্যাভ ইনাফ কারেজ টু গো ইনসাইড, ভেতরে যে দেখবো। সেটাই হওয়া উচিত। একটা মানুষ কমপ্লেন করেনি, একটা কেউ আওয়াজ করেনি, এবং সেটা সন্দেহ করেছিলাম, কিন্তু হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে যে সবাই শুনতে পাবে। হ্যাঁ, কিন্তু করছে ওর বাবা থাকে, সে মানে কোনো কাজের লোক না, কেউ না, আর আমাদের ফলে কোনো কাজের লোক নেই, একদম জাস্ট এমটি, আমরা দুজনই শুধু। এত জোরে আওয়াজ, আমরা 20 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে ধাম করে বন্ধ, ওকে চুপ হয়ে গেল। আমরা কি করবো, তারপরে তো আমাদের সাহস হচ্ছে না, তখন আমার মাথায় কিছু আসছে না এখন, মানে আই ডোন্ট, বিকজ আমি এরকম ইন্টেন্স এক্সপিরিয়েন্স আমি এইভাবে করি নাই। তখন ফ্ল্যাটমেট হু ওয়াজ স্মার্ট আপনার রিয়েলাইজ করে বললো যে আমার মনে হয় যে আমরা উই গুফড আপ, কিভাবে বলে কি, I think we did the reverse. ও আচ্ছা 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 আচ্ছা, instead of আমাদের রুমে না ঢুকতে দেওয়ার জন্য, I think আমরা we trapped it inside our room. তার মাথায় কমন সেন্স মেড সেন্স, কারণ ভেতর থেকে আওয়াজ আসছে। সো কি করবো এখন আমরা, রাইট কি করি এখন, what we did was আমরা we collected আমাদের সবকিছু কালেক্ট করে আমরা ঠিক দরজার সামনে রেখে একটা রানওয়ে হয় না, রানওয়ে টাইপের একটা জিনিস সেট আপ করে দিলাম পুরো দরজার সামনে থেকে। আমরা জাস্ট দরজাটা খুলে জাস্ট একটু ধাক্কা দিয়ে জাস্ট ওয়াকড অফ, ভিতরে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট লেটস গো। আবার যে বারান্দায় বসে থাকলাম, বারান্দা থেকে আমাদের রুমের দরজা অ্যাডজাসেন্ট, বসে আছি অনেকক্ষণ। 45 মিনিট যাওয়ার পরে আমার ফ্ল্যাটমেট দাঁড়ালো হঠাৎ করে ধাম করে, I can't take it anymore, I need my cigarette. তখন মোটামুটি পরিস্থিতি শান্ত হয়ে গেছে, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। বাট ওই যে মানে ওই ব্যাপারটা যে এই যে মানে এরকম উল্টাপাল্টা হয়ে গেলে এরকম ধরনের ঝামেলা যে কেউ পড়তেই পারে। তার জন্য আমি অবজেক্ট কি আমি বলছি না, ফর সিঙ্গল রিজন, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট। তো তখন আমরা যে তারপর কিছুক্ষণ চলে গেল, আমি বসে, রাতে আর কোনো সমস্যা হয়নি। তারপরে সমস্যা কি, আমি বাইরে বসে, আমার বাইরে ধামন্ডি লেক, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি বসে বসে ছবি নেওয়ার চেষ্টা করছি। একটা সোফা টেনে নিয়ে এসে বসে আমি ছবি তুলছি। ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমার ফ্ল্যাটমেট চলে আসলো, যে দেখো ওটা কি হয়েছে। আর ওর হচ্ছে খুব শর্ট অ্যাটেনশন স্প্যান,
ও ক্যামেরা কিছু জিনিস দেখি নিয়ে ভুলে গেছে আমার হাতে কি দিছে। খুঁজে দেখলে আমাদের যে অবজেক্ট ছিল ইটস মেড অফ কংক্রিট সলিড মার্বল। ওকে, সো ওটা ইফ ইউ আর রেসলার যদি মারি একদম ধাম করে তাহলে ওটা ইউল গেট আ স্মল ক্র্যাক। আর ওটা ছিল আমাদের সেন্টার অফ দ্য রুম। ভাবছিলাম যে এনার্জিটা উইল এক্সপেল অর ট্র্যাপ। ওটার পুরো উপরে কোনাটা একদম চিপড। ইট লুকস লাইক পিরামিড, আমি দেখেছি জিনিসটা। ওকে, সো এরকম ধরনের না, মানে আমি বলছি জিনিসটা দেখতে অনেকটা এরকম ধরনের, এবং সেটা হচ্ছে মাথাটা চিপড। এটা সম্ভব না তো কোনোভাবেই, এটা তো সম্ভব না। হচ্ছে আরো ক্রেজি। সো আমি যখন ক্যামেরা দিলাম ও কিছু যে আমার এই তিনটা ছবি নিয়েছিল, দ্য সেকেন্ড ওয়ান ডাজন্ট ফিল রাইট, একটু জুম করা যাবে? তো আমি বললাম হ্যাঁ যাবে, দেখো জুম করে আমি বসে আছি বাইরে, এন্ড আই ওয়াজ সিইং দ্যাট অবজেক্ট। সো হোয়াট ইজ দিস? তো জুম করে দেখি যে for the first time actually আমার স্টিল ক্যামেরা actually got something. আমার যে আমি সেই ইমেজটা দেখেছি, যে জিনিসটার কথা বলছেন সেই ইমেজটা আমি মিনিট 10 আগে দেখেছি, এবং এটা শ্যাডোর মতো, সামথিং মানে একটা স্কোয়ারের মতো, মানে মানে কোনো শেপ না, মানে ওরকম বলার মতো কোনো শেপ না আসলে। না, তার ঠিক পরের পিকচারটা একই জিনিস, মানে আমার জিনিস হচ্ছে আমার ওয়ালটা একদম স্ট্রেট, কোনো ইয়ে নেই, মানে কোনো অবজেক্ট নেই টু ব্লক ইট। দিস ওয়ান মানে একদম ওখান থেকে মনে হচ্ছে ঠিক আমার দরজার সামনে দাঁড়ানো, একদম একদম। এবং কেমন জানো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাট টাইপের কিছু একটা, এরকম কাউল দা স্টেটমেন্ট, সেরকম এরকম ধরনের কিছু একটা জিনিস আমরা দেখেছি। সো ফার for last 2 weeks, we're really sorry যে দেখানো যায় না, sorry for the people in radio land. but আমার আরেকটা জিনিসও ভালো লাগছে, রেডিওতে আসলে যারা লিসনার আছেন তারা নিজেরা ইমেজটা নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন হয়তো, কিন্তু বাট মানে আই হ্যাভ সিন সামথিং, মানে এটা হচ্ছে মানে বেশ উইয়ার্ড একটা জিনিস, এবং আমি সেটা ক্যামেরায় দেখলাম ছবিগুলো। আমি কিছু বলতাম না, বাট অনলি রিজন আই সেড দিস ইজ বিকজ আমি আগে বলেছি আই অনলি টক অ্যাবাউট থিংস যখন আমার প্রুফ থাকে হাতে। রাইট, সো আজকে শেষ করতে হবে, বাট আমি তার কিছু SMS পড়বো, এবং SMS গুলো আমাদেরকে যারা পাঠিয়েছেন, আমাদেরকে ঝুমা SMS পাঠিয়েছেন মহাখালী থেকে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও SMS পাঠিয়েছেন, আচ্ছা আমাদেরকে এছাড়াও SMS পাঠিয়েছেন হচ্ছে সিদ্ধার্থ, এছাড়াও SMS পাঠিয়েছেন আমাদেরকে ঘর জামাই ভূত, গিট্টু ভূত SMS পাঠিয়েছেন আমাদেরকে, পেটকাটা ভ্যাম্পায়ার SMS পাঠিয়েছেন, বিপ্লব SMS পাঠিয়েছেন আমাদেরকে, এছাড়াও SMS পাঠিয়েছেন ঘোস্ট পাঠিয়েছেন আমাদেরকে SMS, এছাড়াও SMS পাঠিয়েছেন আমাদেরকে HSC ভূত SMS পাঠিয়েছেন আমাদেরকে, ব্ল্যাক ঘোস্ট, এছাড়াও মনি ফরহাদ সহ আরো অনেকে। সো আজকে হাতে সময় নেই, বাট এতক্ষণ ধরে যারা SMS পাঠান তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আপনারা ইচ্ছা করলেই আপনাদের এক্সপিরিয়েন্স গুলো এভাবে SMS এর মাধ্যমে, সব SMS পড়া হলো না কিন্তু SMS গুলো আমাদের কাছে থাকে, এবং আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে কোনো ঘটনা আছে কিনা। সুতরাং SMS এর মাধ্যমে আপনারা চাইলেই আপনাদের ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সেই জন্য যেটা করতে হবে, লিখে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আলভি SMS পেলাম এই মাত্র, এছাড়াও আমরা SMS পেলাম পল্লবের, মাহমুদ, অপু, সৈকত, লাস্ট স্যাক্রিফাইস SMS পেলাম, আখি কুড়িল থেকে SMS করেছেন। সো আমি যেটা বলবো যে আজকে এখানে শেষ করতে হচ্ছে। যারা ইমেল করবেন তাদেরকে আরেকবার ইমেল অ্যাড্রেসটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ভূতfm BHOOTFM@radiofurti RADIOFOORTI এখানে ইমেল করতে পারেন। এবং ইমেল করতে হলে যেটা করতে হবে, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা অবশ্যই কাজ করবে এইরকম একটা ফোন নাম্বার অবশ্যই পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে, এবং স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান কিনা সেটা আমাদের জানাতে হবে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ভূত FM ভালো হয় আপনাদের জন্য আপনারা যখন আপনাদের সবচাইতে সেরা গল্পটা আমাদের কাছে পাঠান, তখন সেটা আমরা আপনাদের কাছে আসলে বলি। আমরা নিজেরা কোনো গল্প বানিয়ে বা নিজেরা কোনো গল্প মানে আমাদের নিজেদের ঘটনা খুব কমই বলা হয়, আসলে দেখা যায় যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা তুলে ধরি। সুতরাং আপনাদের যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে, সেই এক্সপিরিয়েন্স গুলো যত বেশি আমাদেরকে পাঠাবেন, তত বেশি ভালো ভালো ঘটনা আপনাদের আমরা উপহার দিতে পারবো, সেটাই আশা করছি। এবং আমরা যেটা বলবো যে একদম যা সত্যি সেটাই আমরা চাই, মানে যেটা সত্যি সেই ঘটনাটি আমরা চাই আপনাদের সামনে তুলে ধরতে। সুতরাং ঘটনা পাঠানোর সময় এই ব্যাপারটাও আপনাদের খেয়াল রাখতে হবে, এবং যারা স্টুডিওতে আসতে চান তারাও অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। জীবন ভাই কিছু একটা বলবেন বোধহয়। To every person out there যেখানে যারা ভূত FM শুনছেন, থ্যাংক ইউ সো মাচ
মানে আমরা কয়েকদিন একটা রিসেন্ট সার্ভে করলাম, মানে পেয়েছি, সাকিব পেয়েছে অ্যাকচুয়ালি, একটা ওয়ার্কশপে গেছিল, তো এসে ওখান থেকে ফোন করলো হঠাৎ, যে জানিস কি যে ফার্স্ট অফ অল যে ভূত এফএম মানে একটা রেটিং হয় কত শো কত পপুলার, ভূত এফএম বাই ফার, হেড এন্ড শোল্ডার্স বাই ফার দ্য মোস্ট পপুলার শো in year, not because amra, because of the fans. Thank you everybody. Yes, and মানে all credits মানে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের, সেটা আপনাদের SMS actually, SMS letters everything, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ঘটনাগুলো, আপনাদের এক্সপেরিয়েন্স যেগুলো আপনারা পাঠান। এবং আমরা না আসলে এই ঘটনাটা আরো মানে কি বলবো যে আরো ভয়াবহ সব ঘটনা আপনাদের কাছ থেকে যাচ্ছে। নিশ্চয়ই এগুলো আছে, আপনাদের চারপাশে যারা আছেন তাদেরকে ইন্সপায়ার করবেন আমাদের ঘটনা পাঠানোর জন্য, এবং তাদেরকে ইন্সপায়ার করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এবং এই চারপাশের মানুষগুলো যাদের ঘটনা আছে, সবসময় যে আপনার নিজের জীবনের সাথেই ঘটনাটা ঘটবে এমন ধরনের কোনো কারণ নেই। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য যারা রয়েছে তাদের ঘটনাগুলো আপনি ইচ্ছা করলে তুলে ধরতে পারেন। আমি তো বললামই যে ইমেল একটা খুব ভালো জায়গা, bhutfm@radiofurti.fm, এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। আজকে এই পর্যন্তই থাক, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং নতুন বছরে অনেক বেশি সাহস সঞ্চয় করে আমাদের সাথে ভূত এফএম এ জয়েন করুন। শুভ নববর্ষ।